আসসালামু আলাইকুম স্যার। শেয়ার স্ক্রিনে যাবো তাই না? জি স্যার, শেয়ার স্ক্রিনে করলে চলে আসবে। শেয়ারে ক্লিক করতে হবে স্যার। আচ্ছা, শেয়ার স্ক্রিনে গেলাম তো, যে আমার এটা তো আছে, ডেস্কটপে আছে, তাহলে ডেস্কটপে কেমনে যাবো? আহ, স্যার শেয়ারে ক্লিক করার পরে এখানে হ্যাঁ। স্ক্রিন অপশন আছে একটা, যে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে, কিন্তু আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ইউ আর স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ। কিন্তু আমি আমার ইয়ে থেকে কিভাবে যাব? ডেস্কটপে কিভাবে যাব? তো আপনার যে শুভ, ফাইলটা আসসালামু আছে আলাইকুম। ওটা ওপেন করুন। আমার ফাইলটা তো ডেস্কটপে আছে। হ্যাঁ স্যার, আপনার ডেস্কটপটা ভিউ হচ্ছে, মানে আপনি যে স্লাইডটা রেখেছেন শেয়ার করার জন্য হ্যাঁ। ওটা স্যার ওপেন করবেন। হ্যাঁ, দেখি যে আমি এটা মিনিমাইজ করে দেবো এটা। হ্যাঁ স্যার, এটা মিনিমাইজ করে দিন। দিয়ে এখন ধরেন আমি একটা ওপেন করি, হ্যাঁ। করলাম, তারপরে যেমন সাহেব, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। ফারুক, শুভ বলতেছি। আমাকে কি শোনা হ্যাঁ, শুভ, যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমাদের শোনা যাচ্ছে। আমাদের এই ব্যাচটা একটু ছোট, হ্যাঁ। তো হ্যাঁ। থ্যাংক ইউ। আমি অন দি ওয়ে টু উমরা, আমি এয়ারপোর্টে, মেলবোর্ন এয়ারপোর্টে অন দি ওয়ে টু আচ্ছা। উমরা। তো আচ্ছা। আমার আচ্ছা। জন্য দোয়া করিস, তোদের জন্য হ্যাঁ, দোয়া শিওর। করবো। ক্যারি অন উইথ দি ক্লাস, হ্যাঁ। ছোট, আমাদের এই গ্রুপটা ছোট আর কি, এটাই বলার জন্য থ্যাংক ইউ দোস্ত। না, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে। ভালো যাচ্ছে তো, হ্যাঁ, দোয়া করিস। হ্যাঁ, আমাদের জন্য দেখা হবে ইনশাল্লাহ দেশে। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ। হ্যাঁ। ওকে। জামিল সাহেব, তো তো মোটামুটি স্ক্রিন শেয়ার হয়ে গেছে তাই না? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে, এখন শুধু প্রেজেন্টেশন করলে হয়ে যাবে। এই তো দেখা যায় না, লেখাগুলো দেখা যায়। স্যার দেখা যাচ্ছে। এটা কি আমি আমি কি এটা স্ক্রিনটা তো আমি স্লাইড শো দিলে আর একটু বড় আসে তো, এখন ঠিক আছে না? এখন স্যার ঠিক আছে। এখন ঠিক আছে না? জি ওকে। স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি তিনটা তো টপিক, তিনটা বলতে পারবো না, জানি না, দুইটা বলার চেষ্টা করি আগে, হ্যাঁ। জি স্যার, আপনি 3টা 5 থেকে জি, ক্লাসটা জি। স্টার্ট করে দেন, মানে সবাই জয়েন করতে করতে একটু লেট করে। আমি তিনটার সময় শুরু করে দিব। স্যার 3টা 5-এ 5 মিনিট একটু এক্সট্রা সময় দিয়ে, মানে সবাই একটু জয়েন করতে লেট করে ফেলে 5 মিনিট। আপনারা কি ইয়ে করে যে একটু ইন্ট্রোডাকশন করে দিবেন না? যেমন স্যার, আপনাকে ইন্ট্রোডিউস করে দিবেন? স্যার আপনি ক্লাসটা কন্টিনিউ করবেন। না, আমাকে ইন্ট্রোডিউস করে দিবেন ওনার সাথে। জি জি, sure. আমি অবশ্য আমাদের স্টুডেন্ট গ্রুপে লিখে দিয়েছি আপনার হ্যাঁ। বিষয়ে, জয়েন করতে। আচ্ছা।
সামিউল, তাহলে তুমি একটু ইন্ট্রোডিউস করে দিও, তাহলে আমি শুরু করবো আর কি। হ্যাঁ, 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 আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আসিফ সাহেব, আপনাকে দেখা যাচ্ছে না তো? না স্যার। আপনার ইয়ে নাই, মানে ভিডিওটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা। আপনাকে চিনি নাকি আমি? স্যার এর আগে কথা হয়েছিল স্যার, আমি ওই বিইউএইচএস এ কাজ করছি, ফ্যামিলি হুম, মেডিসিন উইং এ। আর আচ্ছা, রেজিস্টার স্যারের সাথে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, না ঠিক আছে। স্যার আমরা শুরু করতে পারি স্যার। আমাদের সাথে যিনি আছেন প্রফেসর ফারুক আহমেদ, উনি গ্যাস্ট্রোএন্টারোলজির ফর্মার ডিরেক্টর ছিলেন। এবং শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। জি স্যার। আহ, আর জি, আমাদের সাথে এ সময় দেওয়ার জন্য দুপুরবেলা খুব ধন্যবাদ স্যার। আহ, হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। স্যার আমাদের এবারের ব্যাচে 12 জনের মতো পার্টিসিপেন্ট আছেন। তো জি, ওনারা 2 জন জয়েন করছেন। বাকি যারা আছেন ওনারা খুব শীঘ্রই হয়তো চলে আসবেন। আমরা আর 5 মিনিট স্যার ওদের জন্য একটু অপেক্ষা করতে পারি, অথবা স্যার আপনি চাইলে শুরু করতে পারেন স্যার। ঠিক আছে, একটু ওয়েট করে আর দুইজন আসে কিনা দেখি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। যারা জয়েন করছেন ওনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখানে শোনা যায়। জি আপনি কি? স্যার। কুদ্দুস সাহেব, জি। আমি এমনি একটু প্রিলিমিনারি একটা আলোচনা করি আপনাদের সাথে। আমাকে তো 3টা টপিক দেওয়া হয়েছে, তার মধ্যে আইবিএস, আইবিডির ম্যানেজমেন্ট, ফিকাল অকল ব্লাড টেস্ট। ঠিক আছে না? হ্যাঁ, আপনাদের ইয়েগুলো একটু আনমিউট করে নেন। জি স্যার, জি স্যার। এই 3টা টপিক দেওয়া আছে, তো আমি বোধহয় ফিকাল অকল ব্লাড টেস্টটা দিয়ে শুরু করব। আমি শুরু করার এটা চুজ করেছি কারণ যে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মোটামুটি, এই টেস্টটা সম্পর্কে সবাই জানি আমরা, এবং এটা প্রায় আমরা করতে দিতে দেখি। এবং এটাতে দেখা যাচ্ছে যে অনেক সময় কনফিউজিং ইন্টারপ্রিটেশন হয়। তো এটা আমি মনে করি যে আমাদের সবারই এটা সম্পর্কে একটা ধারণা থাকা উচিত, যেন আমাদের এই কনফিউশনটা না হয়। কনফিউজিং ইন্টারপ্রিটেশন হইলে মেসেজটাও খুব, আহ, আমি মনে করি যে খুব কনফিউজিং মেসেজ যায়, রং মেসেজ যায়। তাতে কিন্তু চিকিৎসক এবং যে যে আমাদের কাছে আসে রুগী, সবারই কিন্তু একটু প্রবলেমে পড়তে হয়। এই জন্য আমি এটা দিয়ে শুরু করবো, তারপরে হয়তো আমি আইবিডি নিয়ে দু একটা কথা বলবো। তারপর আইবিএস তো অলমোস্ট সবাই জানা আছে, আমি এটা রিক্যাপিচুলেশন জানা দু একটা কথা বলবো। আপনারা, আমি নাম দিচ্ছি কুদ্দুস সাহেব। জি জি স্যার। হ্যাঁ, একটু পরিচয় আপনার সাথে, কোথায় আপনার কাজ করেন, কোথায়? স্যার আমি এখন দিনাজপুর মেডিকেল কলেজে স্যার ফিজিওলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি স্যার। কিসে আর কিসে? জেনারেল ফিজিওলজি স্যার, ফিজিওলজিতে অ্যাসিস্ট্যান্ট ফিজিওলজি, হ্যাঁ, প্রফেসর। ফিজিওলজি, হ্যাঁ। না, আর ঠিক আছে। জিবি করি স্যার। তো আপনার তো অকাল ব্লাড, ফিকাল অকাল ব্লাড তো আপনার জানার কথা। জি স্যার, মাঝে মাঝে করতে হয় স্যার। এগুলো কিন্তু প্রায় করা হয় আর কি। আপনার দিনাজপুরে তো এমনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে। জি স্যার, আছে ডাক্তার সামিউল 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 স্যার। সামিউল আছে, আরেকজন আছে। সামিউল বেশি নাম করছে স্যার, ও বেশি না, করে। সামিউল তো অনেকদিন থেকে আছে, এবং ও তো এই ডিপার্টমেন্টের বোধহয় প্রথম লোক। হ্যাঁ, ডিপার্টমেন্টের প্রথম লোক, হেড হম। বাড়ি এদিকে আচ্ছা, উত্তরবঙ্গে। সামিউল এমনি খুব ভালো, মানে মানুষও ভালো, এবং সে ভালো ফিজিশিয়ান। জি স্যার।
আমি স্যার রংপুর মেডিকেল থেকে পাশ করছি স্যার 2002 সালে স্যার। না, আমরা রংপুরের, আমার ব্যাচ হলো রংপুরে, এই প্রিন্সিপাল ছিলেন নুরুল ইসলাম ভাই। জি স্যার, জি স্যার। উনি আমার 2 বছর উনি তো সিনিয়র। ছাত্র আমার ব্যাচের হলো রিটায়ারমেন্ট। নজরুল, নজরুল রিমাটোলজিস্ট। নজরুল, নজরুল একজন আছে নজরুল কার্ডিওলজি। রিমাটোলজিস্ট। তারপরে হলো আপনার আমার ব্যাচমেট হলো লাবণী। লাবণীকে চিনতে পারেন, ওর নানা হইলো হাজী দানেশ। আহ ওরা বেসিক্যালি ঠাকুরগাঁও, কিন্তু ওরা দিনাজপুরে থাকতো আর কি। তারপর আপনাদের দিনাজপুর মেডিকেল কলেজের রহিম সাহেবের মেয়ে আমাদের এডিসি ছিল যে, ও আমাদের 1 বছর জুনিয়র। জামাল। এক আচ্ছা বছর আচ্ছা। junior। আমি প্রথমে স্যার পেডিয়াট্রিক্সে ট্রাই করছিলাম, পাস হয় না, হ্যাঁ। পরে এমফিল করে করছি স্যার 2020 সালে। না, বেসিক সায়েন্সে তো টিচার সংকট আছে, ভালোই করেছেন। প্রমোশন একটু সুবিধা আছে। হুম। সামনে মনে হয় অ্যাসোসিয়েট হয়ে যাবো স্যার। ইনশাল্লাহ। ভালো থাকে অবস্থা। হুম। আমরা তো সিনিয়র অনেক, আমরা পাস করেছি 87-এ, অষ্টম বিসিএস। আমাদের কেউ আর চাকরিতে নাই। আছে আর বাড়িতে আইবিএস বিধান এর গুলো। রুগী স্যার, আইবিএস এর রুগী স্যার চেম্বারে প্রচুর পায় সেই পরিমাণে। হ্যাঁ তো হ্যাঁ, এগুলো কমন ইলনেস তো। কিন্তু স্যার মানে এই রুগীগুলো শুধু ঘোরে স্যার, মানে কমপ্লিট ভালো কোথাও হয় না, দেখা যাচ্ছে যে নুরুল হুম, ইসলাম স্যার, হ্যাঁ, তারপরে হ্যাঁ। শামিউল ইসলাম, তারপরে আরেকজন আছে স্যার নাম করা, উনিও রংপুরের, ও, উনি আবার মানে জিম্মা ঠাকুরগাঁয়ে আছে। বসে। জিম্মা। জিম্মা, জিম্মা, জি স্যার, জি স্যার। জিম্মা চলে আসছে রংপুর, ময়মনসিংহ মেডিকেল। ময়মনসিংহ মেডিকেল কলেজের আরেকটা প্রফেসর, গ্যাস্ট্রোন্টোলজি আর ভাইস প্রিন্সিপাল সে। আরেকটা আছে স্যার রংপুরে স্যার, নওশাদ জিয়া আছে, হায়দার নওশাদ। স্যার। জিয়া হায়দার স্যার, তারপরে জিয়া খেয়াল হায়দার করছি। হলো আসলে হেপাটোলজিস্ট। জিয়া হায়দার বসুনিয়া। হেপাটোলজি। হ্যাঁ হ্যাঁ, ওনারা স্যার প্রচুর রুগী দেখে। ও হেপাটোলজিস্ট। মানে হুম হুম। ঠাকুরগাঁয়ে রুগী দেখে স্যার প্রায় 150 মতো রুগী দেখে মানে শুক্রবারে। না, ওনাদের কাছে ওই আইবিএস এর রুগীগুলোও ও যায় আবার মানে ঠাকুরগাঁ যায় শুক্রবার। হ্যাঁ, জিয়া হায়দার ঠাকুরগাঁ হুম। দেখেছে। হ্যাঁ, আইবিএস গ্যাস্ট্রোন্টোলজি এর, চেম্বারে তো আইবিএস এর রোগী বেশি যায়। জি স্যার, মানে আইবিএস এর রুগী গুলো ভালো হয় না। একই রুগী স্যার কয়েক জায়গায় যায়, কত জায়গায় যে করে। হ্যাঁ, কিছুদিন এগুলো আগে আমরা একটা বলি রুগী দেখলাম ডক্টর স্যার, মানে শপিং। স্যার কিছুদিন আগে স্যার একটা অদ্ভুত জিনিস দেখলাম স্যার, মানে এই যে রংপুর, দিনাজপুর, মানে এই যে নাম করা সব ডাক্তার শামীম, তারপরে হুম সবাইকে দেখাইছে স্যার। দেখাইছে, হুম। সে রুগী মানে কিছুতেই ভালো হয় না। পরে ইন্ডিয়ায় যাওয়ার পরে এটা ডায়াগনোসিস হয়েছে স্যার ক্রোনস ডিজিজ। ক্রন্স, ওরা হ্যাঁ। ক্রোনস ডিজিজ, আইবিডি আর কি, হুম ইনফ্লামেটরি বাউল হুম। ডিজিজ। এখন রুগীটা ভালো হ্যাঁ, আছে। এটা তো আজকে একটু ক্রন্স নিয়ে কথা বলবো। ক্রন্সটা তো একসময় আমাদের দেশে হইতো না। আমি রুগীটা যে স্যার আমার চেম্বারে আমার ছিল স্যার, চেম্বারে আসলো অন্য একটা কারণে। রুগীটা হুম, ডাক্তারকে খুব গালিগালাজ করলাম আমাদের মানে এই যে দিনাজপুর রংপুরে না না, এটা এক ওনাকে এক বলেন ডাক্তারকে গালিগালাজ স্যার করার কিছু মানে নাই। প্রায় এখানে প্রায় 6-7 বার দেখাইছে স্যার। মনে করেন যে সামিউল ইসলামকে 2 বার, এইদিকে সাখাওয়াত মানে একজন আছে, ওনাকে দেখেছে 2 বার। মানে এরা এতবার দেখলো আমাকে, আমার রোগটা কি বলতে পারলো না, মানে এরকম রাগারাগি। মানে ওই যে ইন্ডিয়া যা এটা ওরা তো আসলে রিপোর্ট টিপোর্ট করে। কমন ইলনেস না। তারপর হলো যে আমাদের এটা যে ডায়াগনস্টিক ফেসিলিটিস গুলো আছে সবগুলো তো নাই। ধরেন কলোনোস্কোপি করে কিছু পাইলেন না, তাইলে তো কিছু করার নাই আপনার। আমরা তো এন্টারোস্কোপি করতে পারি না, বা স্মল গাটের যে ইমেজিং গুলো আছে, সিটি অথবা এমআর এন্টারোগ্রাফি, এগুলো আমাদের এখানে সব জায়গায় নাই। তো আমার যদি সন্দেহ থাকে, তাহলে সন্দেহ থাকলে তো আমি বলতে পারি যে আমার সন্দেহ আছে, এই জায়গাটা আপনার দেখতে হবে, আপনি এটা দেখার ব্যবস্থা করেন, ঢাকা পাঠিয়ে দিলে হয়। আর যদি সন্দেহ না হয়, সেক্ষেত্রে তো এটা আনডায়াগনোস থেকে যাবে। সন্দেহ করাটা হলো মেইন। আইবিডি ডায়াগনোস করতে হলে আপনার সন্দেহ করতে হবে। আইবিডি কেন, যে কোনো ডিজিজ আপনি সন্দেহ না করেন তা ডায়াগনোস করবেন কিভাবে? আরেকবার স্যার একটা রুগী স্যার আমি মানে শেষ পর্যন্ত স্যার মানে কেমনে কেমনে ডায়াগনোসিস করে ফেললাম স্যার। রুগীটার মানে সমস্যা হচ্ছে হাইপার ডেফিকেশন।
আচ্ছা। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখছে দুইবার, হ্যাঁ, ওই আইবিএস হিসাবে ট্রিট করে যাচ্ছে। কিন্তু আমার স্যার মানে হ্যাঁ, হ্যাঁ। ফিজিওলজির এন্ডোক্রাইন নলেজে কেন যেন মনে হচ্ছে যে এটা ইয়াও হতে পারে, হাইপার থাইরয়েডিজম হতে পারে। হাইপার থাইরয়েডিজম হলে একটু ইনক্রিজ হুম, হুম, মোশন হুম, বেশি হয়। রুগীর রিপোর্ট টিপোর্ট করে দেখে যে আসলে হুম, স্যার মানে হাইপার থাইরয়েডিজম। এরপরে রুগীটা এখন ভালো আছে, মানে হুম। দেখা যাচ্ছে যে মানে হ্যাঁ, ইন্ডোস্কোপি না, ঠিক আছে, এটা কোলোনোস্কোপি অনেক কিছু আইবিএস এর করছে যে তো। রুটিন। হ্যাঁ, আইবিএস তো ওটা স্যার আমি দেখাবো, পরীক্ষা দেখবেন নিরীক্ষা তেমন আইবিএস এর ধরা যে পড়ে রুটিন না। টেস্ট আমরা করি। হ্যাঁ, কিন্তু আইবিএস এর সন্দেহ হলে যে রুটিন টেস্ট আমরা করি, তার মধ্যে টিএসএস একটা অন্যতম টেস্ট। জি স্যার, পার্টিকুলারলি এটাই মিস আইবিএস করছে যেগুলো ওর জন্য। ডি মানে ডায়রিয়াল ভ্যারাইটি আছে এগুলো, এটা এখন এটা এটা মিস হওয়া উচিত না। জি স্যার, এইটাই আসলে মানে আমার আমার মাথায় হঠাৎ করে ঢুকলো। আর আমি আছে। না, স্যার প্রিপারেশন ঠিক অনেকবার আছে, করছিলাম তো ওপর। এটা কিন্তু রোগে বলা হয় হি ইজ দ্য বেস্ট, হু ইজ দ্য লাস্ট। ঘুরে ফিরে ধরেন সবার হ্যাঁ আমার কাছে যখন আসে তখন ডায়াগনোস কিন্তু হয়ে যায়। তো আবার আমার কাছ থেকে ঘুরে যখন আপনার কাছে যাবে, আপনার কাছে ডায়াগনোস হয়ে যাবে। এটা হি ইজ দ্য বেস্ট, হু ইজ দ্য লাস্ট। আসিফ, কি শুরু করবো নাকি? প্লিজ স্যার। শুরু করেন স্যার। স্যার, শুরু করেন। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আসসালামু জি। আলাইকুম। গুড আফটারনুন টু এভরিবডি। আমি প্রফেসর ফারুক, আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি এক সময় প্রফেসর এন্ড হেড ছিলাম ঢাকা মেডিকেল কলেজের। এরপরে আমি শেখ রাসেল তদানীন্তন এখন জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট, ওটার আমি এটা আমার হাত দিয়ে হয়েছিল, আমি প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম। তো আমি ওটার ডিরেক্টর হিসেবে সর্বশেষ কাজ করেছি। আমি রিটায়ার করেছি 2023 সালে। যাক, আজকে যে হ্যাঁ, টপিক গুলো সিলেক্ট করা হয়েছে, আমি মনে করি যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস ফর জেনারেল প্র্যাকটিস অ্যান্ড অলসো জিআই প্র্যাকটিস। তার মধ্যে আইবিএস আইবিডি, আইবিএস ইজ ভেরি কমন, এটা সম্পর্কে আমরা এখন আমাদের দেশে অলমোস্ট চিকিৎসক কমিউনিটি বাদ দিলেও জেনারেল পিপল কিন্তু আইবিএস সম্পর্কে ভালো জানে এখন, এবং আইবিডি সম্পর্কেও জানতে শুরু করেছে। বিকজ আইবিডি আমরা মনে করি যেটা আমাদের দেশে ইমার্জিং ডিজিজ, এটা আগে ছিল না, এখন হচ্ছে। তো হচ্ছে এবং বেশি মাত্রায় হচ্ছে। তো এই জন্য আমরা মনে আইবিডি সম্পর্কে লোকজন এখন জানতে শুরু করেছে। আই হোপ এটা আহ খুব সহসাই সব মানুষ আইবিডি সম্পর্কে জানবে, এবং আইবিডি একটা উদ্দেশ্য বলছিলেন যে আইবিডি ডায়াগনোসিস হয় নাই, এইটা বোধহয় মিসিং কম হবে। আর 3 নম্বর হলো অকাল ব্লাড টেস্ট। এইটাও একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট, যেটা আমাদের দেশে প্রায় করা হয়। করতে যে প্রবলেম হয় যে এটা প্রপারলি করা হয় না, ইন্টারপ্রিটেশনটা প্রপার হয় না। ইন্টারপ্রিটেশন প্রপার প্রপার যে না হয়, তাইলে কিন্তু মেসেজটাও কিন্তু ঠিক যাবে না। সো দ্য মেসেজ হোয়াট উই উইল গিভ অন ইন্টারপ্রিটেশন, আফটার ইন্টারপ্রিটেশন দ্যাট উইল বি মাইট বি এ রং মেসেজ, কনফিউজিং মেসেজ। দ্যাটস ওয়াই ফিকাল অকাল ব্লাড টেস্টটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। তো আমি ফিকাল অকাল ব্লাড টেস্টটা নিয়েই কথা বলি। আহ এটা তো আমার ছবি দেখছেন, এটা ভ্যানকুভারে, কানাডার ভ্যানকুভারে। এটা কিন্তু অত্যন্ত রিনাউন্ড একটা জায়গা। আমি দেখেন, ফিকাল অকাল ব্লাড টেস্ট সম্পর্কে বললে কিন্তু তখন সবার মাথায় একটা জিনিস চিন্তা আসে যে এটা বোধহয় কোলন ক্যান্সার ধরার টেস্ট। তো কোলন ক্যান্সার ধরার টেস্ট তো বটেই, কোলন ক্যান্সার আর অন্যান্য অনেকগুলো ডিজিজের জন্য এটা ইউজ করা হয়। এটা বেসিক্যালি একটা স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং মানে কি, এটা এটা মাস পিপলকে করার জন্য, যেটা কম। স্ক্রিনিং মানে হলো মাস পিপল, জেনারেল পিপলের জন্য করা হবে, এবং এটা অত্যন্ত সেন্সিটিভ থাকবে কিন্তু স্পেসিফিক হয় না, এবং এটা এটা করা ইজি হয়, কস্ট কম হয়। এগুলো হলো স্ক্রিনিং টেস্ট। তো এটা একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে ইউজ করা হয়। তো এটা আমরা যদি কোলন ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট বলি, তাহলে দেখেন কোলন ক্যান্সারের স্ক্রিনিং টেস্টের মধ্যে যে টেস্ট গুলো আমরা সাধারণত করে থাকি, আমরা না ওয়ার্ল্ড ওয়াইড করে থাকি, তার মধ্যে অন্যতম টেস্ট হলো স্টুল টেস্ট, যার মধ্যে এই অকাল ব্লাড টেস্টটা আছে। আরো যেগুলো করা হয় নর্মালি, এটা হলো ফ্লেক্সিমাস সিগমোইডোস্কোপি, কলোনোস্কোপি, সিটি আর এমআর কলোনোগ্রাফি। এটা কিন্তু আমাদের দেশে আগে হতো না, কিন্তু এই টেস্ট দুইটা এখন ঢাকায় কিন্তু হয়। এবং এটা আমি যখন শেখ রাসেলবাগ জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট ছিলাম, তখন ওখানে এটা কিন্তু প্রথম আমরা মোটামুটি ফর জেনারেল ইউজ উই স্টার্টেড দ্যাট ইনভেস্টিগেশন টু বি ডান ফর অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট। আমরা যে অকাল ব্লাড টেস্ট বলতে কি বুঝি, এটা তো দ্য থিং ইজ ভেরি সিম্পল। অকাল ব্লাড টেস্ট মিনস
to detect blood which is not visible to the naked eye. তাহলে নেকেড আইতে যে ব্লাডটা দেখা যাচ্ছে না সেটাকে ডিটেক্ট করার নামই হলো, সেটাই হলো অকাল ব্লাড টেস্ট। এবং নেকেড আইতে যে ব্লাডটা দেখা যাচ্ছে না সেইটাকে টেস্ট করে বের করা, দ্যাট ইজ কল ফিকাল অকাল ব্লাড টেস্ট। সো অকাল ব্লাড টেস্ট মিনস in non-invasive way to screen your feces or stool for blood that is not visible to the naked eye। এবং এটা আরো নাম আছে, স্টুল অকাল টেস্ট বলে অথবা হিমো অকাল টেস্ট বলে। তাহলে এটা দেখেন বেসিক্যালি আমরা পায়খানা রক্ত আছে কি নাই যেটা ভিজিবল না সেটা ডিটেক্ট করা হয় লোকাল ব্লাড টেস্ট। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ এটা রেসপন্স করেন? কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ব্লাড, এই স্টুলে ব্লাড থাকতে পারে, এটা দেখেন একটা কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে স্টুলে ব্লাড থাকতে পারে, এটা অনেক কারণে হতে পারে। এটা শুধু যে কোলন ক্যান্সার তা না, কোলন ক্যান্সার, আলসার, পোলিপ, টিউমার, অন্য টিউমার এগুলা, প্লাস কোলন ছাড়াও যদি স্মল গার্ডে থাকে, আপার জিআইটিতে হয়, ইভেন ইপিস্টেক্সিস, গাম ব্লিডিং এগুলো যদি থাকে তাইলেও কিন্তু ব্লাড স্টুলের সাথে আসতে পারে এবং এটা অকাল ব্লাড টেস্ট মাইট বি পজিটিভ। সো অকাল ব্লাড টেস্ট পজিটিভ মানে যে আপনার কার্সিনোমা তা না, এটা কিন্তু অন্য অন্য জিনিস হইতে পারে। তো এখানে আমরা কয়েকটা ডিজিজের নাম বলেছি যেগুলো কোলনের সাথে রিলেটেড। তাহলে ব্লাড ইন ইউর স্টুল মিনস দ্যার ইজ ব্লিডিং ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে কোনো মানে ফ্রম মাউথ ডাউন টু এনার যে কোনো জায়গায় ব্লিডিং হতে পারে এবং সেই ব্লাডটা মে নট বি ভিজিবল ইন দ্য স্টুল। এবং সেটা যদি আমরা টেস্ট করে পাই তাহলে সেটা অকাল ব্লাড টেস্ট। এবং এটা কিন্তু পলিপস, হিমোরয়েড, দেখেন হিমোরয়েড একদম রেকটামে অ্যানাল গ্ল্যান্ডে থাকে এবং এটা ব্লাড যখন যায় ম্যাক্সিমাম সময় কিন্তু ভিজিবল ব্লাড যায়, ফ্রেশ ব্লাড যায় ইন ড্রপস অর জেটস। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাড ভিজিবল ব্লাড যায় না, সেক্ষেত্রে কিন্তু এটা অকাল ব্লাড টেস্ট করলে পজিটিভ পাওয়া যাবে। ডায়াবেটিকুলোসিস আমাদের দেশে খুব বেশি নাই কিন্তু এখন ইদানিং কিন্তু হচ্ছে। আলসার, কোলনের ডিফারেন্ট টাইপস অফ আলসার হয়, স্পেসিফিক নন স্পেসিফিক আলসার অনেক কিছু হয়। আলসারেটিভ কোলাইটিস, কোলোরেক্টাল ক্যান্সার, লাস্ট হলে কোলোরেক্টাল ক্যান্সার আছে। তাইলে এটা এই টেস্টটার পারপাস কি, কেন করা হয়? করা হয় যে এটা স্ক্রিনিং টেস্ট করে। স্ক্রিনিং টেস্ট মানে কি, এটা যে কোনো ইনভিজিবল ব্লাড আছে কিনা এটা দেখা হয় এবং ইনভিজিবল ব্লাড যদি থাকে তাহলে কি কি পসিবিলিটি হতে পারে। The possibilities that could be in the colon are polyps, hemorrhoid, diverticulosis, ulcer, osteoporosis, and last of all, the most important one is colorectal cancer. এটা মানে এটা আসলে প্র্যাকটিক্যালি এটা করা হয় ফর স্ক্রিনিং অফ কোলোরেক্টাল ক্যান্সার। এটা কাদের স্ক্রিনিং করা হয়? যাদের মানে ধরেন হাই রিস্ক পিপল অথবা ফর জেনারেল পিপল। আমাদের দেশে সবসময় করা হয় না, আমাদের দেশে কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং ন্যাশনালি নাই। যেসব দেশে এগুলো আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা কিন্তু কোনো কোনো দেশে 40 বছর পরে, কোনো কোনো দেশে 45, কোনো কোনো দেশে 50 বছরের পরে কিন্তু রুটিনলি ওরা এই অকাল ব্লাড টেস্ট করে। অকাল ব্লাড টেস্টে এখানে দু তিনটা মেসেজ আছে দেখেন। যদি রেজাল্টটা নেগেটিভ হয় এটা কিন্তু এটাতে খুব খুশি হওয়ার কিছু নাই। এটা ইট ডাজ নট অলওয়েজ মিন ইউ ডো নট হ্যাভ কোলোরেক্টাল ক্যান্সার অর পলিপ। তার মানে কোলোরেক্টাল ক্যান্সার অর পলিপ থাকলেও এই টেস্টটা কিন্তু নেগেটিভ আসতে পারে। এটা নেগেটিভ আসতে পারে দুইটা কারণে, যেটা একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড লাগে, যেই ব্লাডটা না হলে, ওই পরিমাণ ব্লাড না হলে টেস্টটা পজিটিভ আসবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যে স্যাম্পলিং করলেন, যে স্যাম্পলটা নিলেন স্টুলের, ওই স্যাম্পলের ওই জায়গাটাতে ব্লাড নাও থাকতে পারে, তাহলে এটা নেগেটিভ আসবে। সুতরাং নেগেটিভ রেজাল্ট মানেই হলো যে এটা কোলোরেক্টাল ক্যান্সার বা পলিপ না। এটা চিন্তা করে কিন্তু আপনি বসে থাকতে পারবেন না। 2 নম্বর হলো যে এটা টেস্টটা পজিটিভ যদি আসে, রেজাল্ট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট ইউ হ্যাভ ক্যান্সার। তার মানে এটা যদি পজিটিভ আসে তার মানে এই না যে আপনার ক্যান্সার আছে। এটা যেটা আমরা দেখি, আমাদের প্র্যাকটিসের সময় দেখি যে অনেক সময় রোগীগুলো আসে, হয়তো জেনারেল প্র্যাকটিশনার বা অন্য কোনো ডিসিপ্লিনের ডাক্তার হয়তো তাকে অকাল ব্লাড টেস্ট করেছিল, করে পজিটিভ পাওয়া গেছে। পজিটিভ পাওয়ার কারণে বলেছে আপনার তো কোলন ক্যান্সার আছে সম্ভবত, আপনি কোলন ক্যান্সারের টেস্ট করে। তার মানে এটা এই মেসেজটা কিন্তু রং মেসেজ। তাইলে এটা পজিটিভ টেস্ট মানে এটা যে ক্যান্সার এটা কিন্তু বলতে পারবেন না। এটা ক্যান্সার ছাড়া অন্য কিছু হতে পারে, যে যে নামগুলো বললাম, হেমোরয়েড, বেনাইন পলিপ, আলসার, কোলাইটিস, ডায়াবেটিকুলোসিস, এইসব হতে পারে। অথবা এই যে বলো ইপিস্টেক্সিস, আপার যে ব্লিডিং, গাম ব্লিডিং, এগুলোর কারণে হতে পারে। আমরা এখন এই যে স্টুলে যে অকাল ব্লাড টেস্ট গুলো করে, কি কি মেথডে করে, এখানে আমার 4টা মেথডের নাম লেখা আছে দেখবেন। 1 নম্বর হলো গোয়েক
ফিকাল অকাল ব্লাড টেস্ট, GFOBT। এটাই আসলে প্র্যাকটিক্যালি সব জায়গায় করা হয়, সব জায়গায় করা হয়। এটা আমাদের দেশে যে ফিকাল অকাল ব্লাড টেস্ট করে, এটা কিন্তু এই মেথডে করে, গোয়েক ফিকাল অকাল ব্লাড টেস্ট। আর দ্বিতীয়টা হলো ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, ফিট বলে, ফিট, ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, অথবা IFOBT, ইমিউনোলজিক্যাল ফিকাল অকাল ব্লাড টেস্ট। 3 নম্বর হলো ফিকাল ইমিউনোকেমিক্যাল ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট করে, এটা তো ক্লাসে ফিসেসের ক্লাস ডিএনএ তে। হ্যাঁ, শোনা যাচ্ছে না? ক্লাস করি ক্লাস জানো। হ্যাঁ, তারপরে আসেন ফ্লাশেবল রিয়েজেন্ট পেড, ফ্লাশেবল রিয়েজেন্ট পেড। এই 4টা টেস্ট করা হয়, তার মধ্যে আমি 4টাতে যাচ্ছি না, আপনাকে শুধু আমি গোয়েক ফিকাল লোকাল ব্লাড টেস্ট বলি, বিকজ এটাই আমাদের দেশে করা হয়। আমাদের দেশে অলমোস্ট যতগুলো সেন্টারে টেস্ট করা হয়, শুধু এই টেস্টে করা হয়, বাকি অন্যগুলো কিন্তু করা হয় না। ঠিক আছে? এখানে গোয়াইক ফিকাল লোকাল ব্লাড টেস্ট আর এই পাশাপাশি যেটা আছে ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, দুইটা পাশাপাশি কম্পেয়ার করতে হয়, বিকজ ওইটাও অনেক উন্নত সেন্টার, ওইটা করা হয় বেশি। ওইটা করা হয়, ওইটা সেকেন্ড টেস্ট যেটা ইমিউনোকেমিক্যাল, এটা আসলে এন্টিজেন অ্যান্টিবডি টেস্ট। তার মানে এখানে এন্টিজেন হলো হিমোগ্লোবিন, আর এটা অ্যান্টিবডি ইউজ করা হয়। এই দুইটা রিয়েকশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হয় কিনা সেটা দেখা হয়। তাহলে এটা এটা হলো ইমিউনোকেমিক্যাল টেস্ট। Immunochemical test means antigen antibody test. Antigen here is hemoglobin, antibody is hemoglobin against antibody. আর গোয়েক ফিকাল অকাল ব্লাড টেস্ট যেটা করা হয়, এটাতে যে হিমোগ্লোবিনটা থাকে, এটা সিডো পারক্সিডেজ হিসাবে কাজ করে। এটা একটা অক্সিডেটিভ কেমিক্যাল হিসাবে কাজ করে। এটা অক্সিডেটিভ কেমিক্যালটা একটা কেমিক্যালের উপর কাজ করে, যেটা কাজ করলে অক্সিডেটিভ ডিগ্রেডেশনের কারণে একটা ইন্ডিকেটর কাগজের উপরে থাকে, ওই কাগজের কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা দেখেন, এটা হলো গোয়িক টেস্ট। গোয়িক টেস্ট হলো তাহলে এটা একটা কেমিক্যাল টেস্ট, যেখানে কেমিক্যাল রিয়েকশন হয় হিমোগ্লোবিনের সাথে। আমরা বাইরে থেকে একটা সলিউশন দেই, গোয়িক সলিউশনটা দেই। ওই সলিউশনটা দিলে পরে গোয়িক এটা অক্সিডেশন হইলে এটা সলিউশন যেটার উপরে থাকে, ওইটা তখন এই যে পেপারটার উপর থাকবে, ওই পেপারটার কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জে দেখো ওটা, তাহলে আপনার একটা স্টুল স্যাম্পল নিলেন, নিয়ে ওটার মধ্যে ওই সলিউশনটা দিলেন, দেওয়ার পরে ওই ওই পেপারটার কালার যদি চেঞ্জ হয়ে যায়, তখনই বলা হয় যে টেস্টটা পজিটিভ। সো গোয়িক টেস্ট ইজ ভেরি সিম্পল, ভেরি ইজি। তার মানে আপনার স্টুল স্যাম্পলটা নিয়ে ওই কাগজের উপর দিবেন, দিলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে গোয়িক স্মেয়ার টেস্টটা আমাদের সবারই কম বেশি জানা উচিত, বিকজ না জানলে এটার ইন্টারপ্রিটেশনটা রংটা হয় কোন জায়গায়, এটা কথাগুলো বললেই বুঝবেন। 1 নম্বর হলো যে আপনাকে 3টা স্টুল স্যাম্পল নিতে হবে পরপর 3 দিন। 2 নম্বর হলো যে এই 3টা স্টুল স্যাম্পল থেকে, প্রতিটা স্যাম্পল থেকে 2টা আবার স্পেসিমেন নিতে হয়, এবং ওই 2টা যে নিবেন এমন জায়গাতে নিতে হবে যেখানে ব্লাডটা থাকার সম্ভাবনা বেশি আছে মনে হচ্ছে, ওখান থেকে নেবেন। নিলে তারপরে নিয়ে তারপরে ওই যে স্মেয়ার অন কার্ড, সেন্ট্রাল ল্যাব, কালার চেঞ্জিং কেমিক্যাল ডিটেলস ব্লাড, এটা আমরা এভাবে করি। আমি আর ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট ওদিকে যাচ্ছে না, বিকজ আমাদের দেশে খুব একটা হয় না, আমাদের দেশে হয় না। তাইলে এটা আমরা যে ফিকাল ব্লাড টেস্ট করতে পাঠাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরপর 3 দিন স্টুল পাঠাতে হবে। একদিন স্টুল পাঠায় যদি আপনি নেগেটিভ পান আর মেসেজ দিয়ে দিলেন যে আপনার কিছু নাই, এটা ইট উইল বি রং মেসেজ। ঠিক আছে? এটা হলো মেইন, এটার মেইন ডাইলেমা হলো এখানে। তাহলে এটা আমি তো অলরেডি বলেছি, দিস টেস্ট টেকনিক, বিকজ এটা এটা করতে হলে আবার কিছু কিছু জিনিস আপনাকে বাদ দিতে হবে। এখানে বাদ দেওয়ার মধ্যে কিছু ফুড আইটেম আছে, কিছু মেডিকেশন আছে, এইগুলা কিন্তু এই টেস্ট করার আগে বাদ দিতে হবে, নাহলে কিন্তু ফুডের জন্য বা মেডিকেশনের জন্য এই টেস্টটা ফলস পজিটিভ আসতে পারে। অনেকগুলো খাবার আছে যেগুলো খাইলে আপনার এই টেস্টটা পজিটিভ চলে আসবে, অথবা কিছু ওষুধ আছে যেগুলো খাইলে পরে এই টেস্টটা পজিটিভ আসতে হবে। তার মানে এই টেস্টটা করার আগে ওইসব খাবার এবং ওষুধগুলো আপনাকে বন্ধ করতে হবে। কি কি আছে এগুলো আমি একটু বলি। এটা দেখেন, কিটটা ইউজার ফ্রেন্ডলি আর ইনএক্সপেন্সিভ, এটা আমি প্রথম আগে বলেছি। and effectiveness depends on fecal hydration, amount of hemoglobin degradation, ফিকাল ফ্লোরাটা যদি বেশি থাকে, উল্টাপাল্টা থাকে, তাহলে কিন্তু আমরা হিমোগ্লোবিনকে ডিগ্রেডেশন করে ইনএক্টিভ করে দিতে পারে। এবং অ্যাবসেন্স অফ ইন্টারফেরিং সাবস্টেন্স, কিন্তু ইন্টারফেরিং কোনো সাবস্টেন্স যদি থাকে, তাহলে টেস্টটা কিন্তু উলটপালট আসবে। আর লোকেশন রিলেশন, যেমন রাইট সাইড রিলেশন যদি থাকে, এগুলাতে ডিটেকশন রেট বেটার, বিকজ রাইট সাইড রিলেশনটা সাধারণত বাল্কি টিউমার হয়, এখানে ফলস নেগেটিভ আসার সম্ভাবনা কম।
কিন্তু ট্রান্সভার্স ডিসেন্ডিং কোলনে টিউমার যদি থাকে, এগুলো ছোট্ট টিউমার থাকে, এগুলোতে ব্লিডিং কম হয় এবং এগুলো ডিটেকশন কম হইতে পারে ইন আর্লি স্টেজ। উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো যে এই কোলন ক্যান্সার বা পলিপ যাই হয়ে গেলে আর্লি স্টেজে ডিটেকশন হয়। এই জন্য এটা করা হয়। আর্লি স্টেজে যত না পারেন, এটা বাল্কি টিউমার যদি ধরে তো আপনার খুব একটা বেনিফিট হচ্ছে না। এবং এটাতে যে বললাম যে মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড লাগে, সেই অ্যামাউন্টটা কি? 2 ml অফ ব্লাড লাগবে স্টুলে। যে স্যাম্পলটা নিলেন, ওই স্টুল স্যাম্পলে অ্যাটলিস্ট 2 ml ব্লাড যদি না থাকে, তাহলে এই টেস্টটা পজিটিভ আসবে। এবং স্যাম্পলিং মাল্টিপল স্টুল স্পেসিমেন, এটা একটা আগে বলছি যে 2 স্যাম্পল নেবেন 3 consecutive ডে স্টুল থেকে, প্রতিটা প্রতিদিনের স্টুল থেকে 2টা করে স্যাম্পল নেবেন, নিয়ে তারপর টেস্ট করবেন। এগুলো করলে তারপরে এই জিনিসটা আসলে অথেন্টিকলি বলতে পারবেন যে ইয়েস ইট ইজ পজিটিভ অর ইট ইজ নেগেটিভ। ফলস পজিটিভ আমি একটু আগে বললাম যে ফুড এন্ড মেডিকেশন, এনি সোর্স অফ জিএ ব্লিডিং, ইপিস্টেক্সিস, ইউজিটি ব্লিডিং, এগুলো হলে এটা পজিটিভ আসবে। আর ফলস নেগেটিভ দেখেন, যদি স্লাইড টেনে অনেকদিন রেখে দেন, আর ডিগ্রেডেশন এগুলো কলোনিক ফ্লোরা, একটা আগে বললাম যে কলোনিক ফ্লোরা যদি এটা থাকে, মানে যদি অ্যাবনর্মাল ফ্লোরা থাকে, তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিনকে ডিগ্রেডেশন করে ফেলতে পারে। ইমপ্রপার স্যাম্পলিং, স্যাম্পল যেখানে নিলেন ওখানে ব্লাডটা ছিল না, তাহলে তো নেগেটিভ আসবে। অ্যান্ড নন ব্রিডিং লিশন যদি থাকে, বিশাল লিশনটা ছিল কিন্তু এটা ব্রিড করে নাই, তাহলে তো এটা নেগেটিভ আসবে। তাহলে এগুলো ফলস নেগেটিভ আসতে পারে। আর ফলস পজিটিভ আসতে পারে ফুড, মেডিকেশন, এনি সোর্স অফ জিএ ব্রিডিং, অন্য অন্য যে ব্রিডিং যেমন ইপিস্টেক্সিস, ইউজিটি ব্রিডিং। এই জিনিসগুলোর মধ্যে আমাদের এটা মাথা থাকা উচিত। আর কোন কোন খাবারগুলো দেখেন, এখানে খাবারগুলো ছবি দেওয়া আছে, এটা আমি আরো লিটারেচারে দেখেন। ফুড এন্ড মেডিকেশন, এক এক নম্বর হলো মেডিকেশন, তার মধ্যে নন স্টেরয়েড অ্যান্টি ড্রাগস, এনি অ্যানাসিডস ইউ হ্যাভ টু অ্যাভয়েড ফর 7 days প্রায়ার টু দ্য টেস্ট। যেদিন টেস্ট করবেন ওদিন বন্ধ থাকবে, আর আগে থেকে 7 দিন বন্ধ থাকবে। অ্যানাসিড, অ্যানাসিড খাইলে এটাতে অ্যানাসিডের কারণে অনেক সময় ইনভিজিবল ব্লিডিং হয়, অকাল ব্লিডিং হয়, মাইনর ব্লিডিং হয়, সেটা কিন্তু পজিটিভ চলে আসতে পারে। তাহলে এটা যদি পজিটিভ আসে, তাহলে কিন্তু আমরা একটা রং মেসেজ যাবে যে হ্যাঁ তার অকাল ব্লাড টেস্ট পজিটিভ, মাইট বি হি হ্যাজ গট কোলনিক ক্যান্সার অর পলিপ অথবা ডায়াবেটিকুলোসিস এগুলো। সেকেন্ড, রেড মিট যেগুলো আমরা কমনলি খাই, বিফ, মাটন, পর্ক, এগুলা যদি কেউ খায় তাহলে তারও পজিটিভ চলে আসতে হবে। এটা এই মাংসগুলো, রেড মিটটা আপনার ইউ হ্যাভ টু অ্যাভয়েড ফর 3 days প্রায়ার টু দ্য টেস্ট। আর কিছু কিছু ওষুধ, যেমন ধরেন কোলসিসিন কমনলি ইউজ করা হয় না, রিউমাটোলজিস্ট ইউজ করে বেশিরভাগ। আয়োডিন সাপ্লিমেন্ট, এটা আপনার থাইরয়েডের রোগীদের ইউজ করা হয়। এবং এই ওষুধগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার পজিটিভ চলে আসতে পারে। এবং এই ওষুধগুলো 3 দিন, টেস্ট করার 3 দিন আগে থেকে বন্ধ করে দিতে হবে। ভিটামিন সি একটা অত্যন্ত নটোরিয়াস ভিটামিন, যেটা ভিটামিন হিসেবে ইউজ করা হয়, ওষুধ হিসেবে ইউজ করা হয়। এটা যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এটা ফার্স্ট নেগেটিভ আসবে। অন্য বাকিগুলোর ফার্স্ট পজিটিভ, এটা তো ফার্স্ট নেগেটিভ আসবে। ভিটামিন সি যদি ইউজ করেন, তাহলে ভিটামিন সি কিন্তু এই টেস্টটাকে এই টেস্টটাকে ইনএফেক্টিভ করে দিতে পারে। টেস্টটা হবে মানে কেমিক্যাল চেঞ্জ যেটা হবে, এটা আর চেঞ্জটা হবে না। না হওয়ার কারণে এটা ফলস নেগেটিভ আসতে পারে। তাহলে ভিটামিন সি অ্যাভয়েড করতে হবে ফর 3 days to 7 days বিফোর FOBT বা ফিকাল অকুলার ব্লাড টেস্ট। আর কিন্তু যদি ফিট করতে পারেন, ফিজিক্যাল ইমিউনোলজিক্যাল টেস্ট যদি করতে পারেন, যেটা আমাদের দেশে আমরা করতে পারি না, ওখানে কিন্তু এগুলো টেস্ট অ্যাভয়েড করতে হয় না, এগুলো ছাড়াই করতে পারবেন। তাহলে দেখেন এই জিনিসগুলা, একমাত্র এনএসএডটা আপনি 7 দিন বন্ধ রাখবেন, আর বাকিগুলা রেড মিট বলেন, অন্য ওষুধ বলেন, ভিটামিন সি বলেন, এগুলো আপনার 3 দিন বন্ধ রাখলে হবে। 3 দিন বন্ধ রেখে তারপর স্যাম্পলটা নেবেন, তাও পরপর 3 দিন, তাহলে 3 দিন। এবং ডিউরিং টেস্ট, আজকে স্যাম্পল নিলে আজকেও বন্ধ থাকবে, কালকে নিলে কালকে বন্ধ থাকবে, পরশু দিন নিলে পরশু দিন বন্ধ থাকবে। তাহলে আগের 3 দিন আবার এই 3 দিন, মানে 6 দিন বন্ধ থাকবে। তারপরে যে টেস্টটা স্যাম্পলটা দিলে এটা অথেন্টিক হবে। এটা আমি আর যাচ্ছি না। যদি টেস্ট পজিটিভ পান, তখন আপনাকে ডেফিনেটলি, পজিটিভ পাইলে আপনার কি করতে হবে? ডেফিনেটলি পজিটিভ পাইলে আপনার নেক্সট যে টেস্ট আছে, এটা হলো কলোনোস্কোপি। কলোনোস্কোপি করার জন্য রোগীকে রিকোয়েস্ট করতে হবে যে আপনার এফওবিটি পজিটিভ আছে, এটা রিজনেবলি সার্টেন যে ইউ হ্যাভ গট অকাল ব্লাড ইন স্টুল, ইউ হ্যাভ টু ডু এ কলোনোস্কোপ। কলোনোস্কোপ করলে আপনার যে লিশন থাকে তাহলে সেটা পাওয়া যাবে। তাহলে এটা এটা করতে হবে। এটা ডায়াগনস্টিক একুরেসি অফ এফওবিটি ভার্সাস ফিট, এই দুইটা দেখবেন। সেন্সিটিভিটি যদি দেখেন, সেন্সিটিভিটি যদি দেখেন, তাহলে দেখেন অনেক ডিফারেন্স, 15, 33, 49, 76, 59, 89. The specificity is almost similar, 94, 93.
94 এগুলো অনেকগুলো সিরিজের মেটা অ্যানালাইসিস করে দেখানো হয়েছে যে এগুলো সেন্সিটিভিটি স্পেসিফিটি দুইটার মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা। তাহলে দেখেন, আমরা যদি গোয়েক বেসড ফিকাল অকাল ব্লাড টেস্ট করি, দিস ইজ এ ভেরি সেন্সিটিভ টেস্ট অ্যান্ড সেন্সিটিভিটি ইজ কম্পারেবল উইথ fecal immunological test, but it is not so much not as specific as fit. ফিটটা অনেক বেশি স্পেসিফিক। তাহলে ফলো আপে দেখেন, যখন ইফ ইউ গেট এ এফওবিটি পজিটিভ, তাহলে আপনি ইউ হ্যাভ টু অর্ডার এ কলোনোস্কোপ। আর যদি এফওবিটি কলোনোস্কোপ করে দেখলেন যে কলোনোস্কোপ করে টিউমার নাই বা টিউমার আছে, আলসার আছে, হিমোরয়েড আছে, যাই কিছু আছে, আপনার ইউ হ্যাভ টু টক উইথ পেশেন্ট অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অপশন। আমি এটা, দিস ইজ দ্য লাস্ট স্লাইড অন এফওবিটি। তো দেখেন, এফওবিটি ইজ এন ইম্পর্টেন্ট স্ক্রিনিং টুল টু ফাইট এগেইনস্ট colorectal cancer, CRC, colorectal cancer, and it reduces the death from CRC by 18 to 33%. তার মানে কেমনি রিডিউস করে, এটাতে এটা করলে আপনি আর্লি ডিটেকশন করতে পারবেন। যেই স্টেজে পাচ্ছেন, আর্লি স্টেজে পাইলে এটা মাইট বি কিউরেবল। তো এইভাবে 18 to 33% মানুষের কিন্তু ডেথ রিডাকশন হয়ে যায়। ইফ ইফ রিস্ক অফ কোলোরেক্টাল ক্যান্সার ইজ এভারেজ, এফওবিটি আপনাকে এভরি ইয়ারলি করতে পারেন। এটা অনেক দেশের ন্যাশনাল পলিসি আছে, ওরা প্রতি বছর করে। আর যদি আপনার হাই রিস্ক গ্রুপ হয়, সেক্ষেত্রে আপনাকে আরো কম ইন্টারভাল করা লাগতে পারে। দিস টেস্ট ইজ ভেরি লো কস্ট, ইজি টু পারফর্ম, ডাজ নট টেক মাচ টাইম, এন্ড ইট কুড বি হেল্পফুল ইন সেভিং ইউর লাইফ। তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট। এইভাবে আমরা এটাকে মোটামুটি ইউজ যখন করবো, আমরা এই জিনিসগুলা মাথায় রাখবো। আপনাদের কি অ্যাপোবিটি নিয়ে আর কোনো কোয়ারি আছে নাকি? বুঝে গেল অ্যাপোবিটি সম্পর্কে? কেউ কি কথা বলবেন? হ্যালো, আপনার কেউ লাইনে আছেন? স্যার, অকাল ব্লাড টেস্টটা এটা সকালের মানে স্টুল ব্যবহার করতে হবে সবসময় এরকম? না না, ওরকম না। আপনার পরপর 3 consecutive ডেতে স্টোল দেবেন, এবং 3 দিন পরপর 3 দিন দিতে হবে। ও এটা আচ্ছা স্যার, মেন, এটা সকালে বিকালে রাতে এটা কোনো বিষয় না, বাট ইউ হ্যাভ টু গিভ। বাড়িতে যদি কালেকশন করে স্যার কতক্ষণের মধ্যে ল্যাবে যেতে হবে স্যার? না, এটা আপনাকে যেদিন কালেক্ট করবেন সাথে সাথে পাঠিয়ে দিবেন। আর এটা বিদেশে যে সিস্টেম আছে, ওরা কিট গুলো দিয়ে দেয়। দিয়ে দিলে আপনি আপনার স্টুল স্যাম্পলের স্পেসিমেনের মেয়াদটা করে রাখবেন, করে 3টা একসাথে করে পাঠিয়ে দিবেন। এটা ওরা বিদেশে তাই করে, কিন্তু আমাদের সাথে এই সিস্টেম নাই। আমাদের সাথে আপনার স্টুল স্যাম্পলটা বাইরে কালেক্ট করে পাঠিয়ে দিবেন, ল্যাবে পাঠিয়ে দিবেন। এবং যে ল্যাবে পাঠাবেন, ল্যাবে যারা কাজ করে টেকনোলজিস্ট, ওদেরও তো এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। 3টা স্টুল স্যাম্পল কালেক্ট দিয়ে পাঠাবেন, ওরা 3টা থেকে 2টা করে স্যাম্পল নিবে, নিয়ে তারপরে যে টেস্ট করবে। থ্যাংক ইউ স্যার। জি, এটা মোটামুটি আমরা অকাল ব্লাড টেস্ট সম্পর্কে বললাম। আমার মনে হয় এরপর আমি একটু ম্যানেজমেন্ট অফ আইবিএস বলবো আগে, না আইবিডি বলবো? আমি আইবিডি যাচ্ছি। এটা আইবিডি, এটা আমরা যখন বলতে দিই না, তখন তো অনেক কিছু ব্যবহার করি। তো এটা একটা পিকচার ব্যবহার করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে বেসিক হিউম্যান ইনস্টিং কিন্তু সেম, শুধু যা ডিফারেন্স হয় বিকজ অফ এনভায়রনমেন্ট, কালচার, জেনেটিক্স, এগুলো কারণে ডিফারেন্স গুলো হয়। এটা এটা কিন্তু যারা যশোরে গেছেন, গাজী কালুর মাজার, ওইখানে একটা গাছ আছে যেখানে মানুষ যে এই পাশে, মানে এটার পিছনে সবাই যে সুতা বেঁধে আসে, অনেক নিয়ত টিয়ত করে সুতা বাঁধে। উদ্দেশ্য হলো যে সুতা বাঁধে, যে নিয়ত বাঁধলাম এটা তো তো ওই সফলভাবে হবে। এই যে গাছটা দেখা যাচ্ছে পিছনে, অনেক অনেক সুতা, অনেক কিছু বাঁধা, রঙিন সুতা, অনেক কিছু বাঁধা। তো এটা আমি বললাম যে এটা শুধু বাংলাদেশে বলে কথা নয়, এটা কিন্তু আমি পরেরটা যেটা দেখাবো, এটা এটা দেখেন, এটা হলো অস্ট্রিয়া, ভিয়েনা। ভিয়েনা একটা ইউনিভার্সিটি আছে একদম পাহাড়ের উপরে, আমার ওখানে 2বার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ওখানে ইউনিভার্সিটির এখানে একটা এরকম এরিয়া আছে,
গাছগুলো আছে এখানে, এখানে মানুষ যে তালা দিয়ে আসে, তালা চাবি দিয়ে তালাটা দিয়ে আসে, উদ্দেশ্য হলো যারা নিউলি ম্যারিড কাপল ওরা এই তালাটা লাগাই দিয়ে আসে। এটার উদ্দেশ্য হলো যে এটা লাগাই দিলে তাদের বন্ধনটা চিরস্থায়ী থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের দেশের কালচার ওদের বেসিক কালচার কিন্তু অলমোস্ট সেম। তো ডিফারেন্স গুলো হলো এডুকেশন এবং সোশ্যাল জেনেটিক্স এগুলোর কারণে। তো এই জন্য আইবিডিটা আমরা ইউজ করছি এখানে, যে আইবিডি একসময় বলা হতো ওয়েস্টার্ন ডিজিজ, ডিজিজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ার্ল্ড, কিন্তু এখন দেখেন ইট ইজ গোয়িং টু বি এন ইলনেস ইভেন ইন আওয়ার কান্ট্রি। আমাদের এইসব কান্ট্রিগুলোতে আগে ছিল না, এখন হচ্ছে, এই জন্য এটা বলা হয় ইমার্জিং ডিজিজ ইন সাউথ ইস্ট এশিয়া। এটা আমরা, আমাদের নাম হলো ইমার্জিং নেশনস। তো ইমার্জিং নেশনের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, এইসব দেশগুলো আছে, পাকিস্তান এগুলো আছে। তো দেখেন ইমার্জিং এনিগমা ইনক্লুডেড বাউল ডিজিজ আইবিডি। এখন দেখেন একসময় বলা হচ্ছে এটা ওয়েস্টার্নাইজড কান্ট্রির রোগ, বাট এখন বলা আইবিডি হ্যাজ নো বর্ডার্স। আইবিডি ক্যান হ্যাপেন ইন এনি কান্ট্রি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং আইবিডি নিয়ে আমরা কনসার্ন বিকজ ইট ইজ এ ডিবিলিটেটিং ডিজিজ। যার আইবিডি আছে ইট ইজ ডিবিলিটেটিং। ডিবিলিটেটিং মানে তার ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল, ফিনান্সিয়াল সবকিছু সাফারিং হবে, প্রফাউন্ড ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এন্ড ফিনান্সিয়াল সাফারিং হবে। সেকেন্ড হলো এটা, এই রোগগুলো কোনো কিউর নাই, বাট কন্ট্রোলেবল। ইউ ক্যান কন্ট্রোল দ্য ডিজিজেস, বাট দ্যার ইজ নো কিউর ফর আইবিডি। এবং আইবিডি কিউর হয় না বিকজ দ্যার ইজ নো নোন কজ। আপনি যদি কারণ না জানেন কিউর করবেন কিভাবে? সুতরাং আইবিডি, এই জন্য আইবিডি আমাদের ডিসকাস করতে হবে। আইবিডি আমরা কনসার্ন যে আইবিডি ইজ এ ডিবিলিটেটিং ডিজিজ। It has got profound impact on physical, psychological, social, and financial health, and it is not curable illness, but it can be controlled, and there is no known cause for this illness. এটা কি, হোয়াট ইজ ইনফ্লামেটরি বাউল ডিজিজ? এটা টার্মটা ইউজ করে ডিসক্রাইব গ্রুপ অফ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এবং এটা অনেক লোকে এফেক্ট করে, এটা আমি ওদিকে আর যাচ্ছি না। তাহলে এটা এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের, আমাদের যে ট্র্যাক্টের, এটা ক্রনিক ইনফ্লামেশন আইবিডি গুলো। আইবিডি দুই রকম আছে, একটা হলো আলসারেটিভ কোলাইটিস, আরেকটা হলো আপনার ক্রস ডিজিজ। আমরা এই নামগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত, এখন সাধারণ মানুষের রোগগুলো সম্পর্কে কিছু কিছু জানে। তাহলে এই দুইটা হলো আইবিডি। ক্রস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে। ক্রোনাস ডিজিজ হলো, এটা যদি আমি একটা মেইন, যে এটা মানে ধরেন একদম মেইন ডিফারেন্স গুলা যদি বলেন, তাহলে এখানে ডিফারেন্স গুলা, এক প্রথমটা হলো ক্রস ডিজিজটা ক্যান হ্যাপেন এনি পার্ট অফ দ্য জেট্রিক, এনি, একদম ফ্রম মাউথ ডাউন টু অ্যানাস। এবং এটা মোস্ট অফ ইট এফেক্টস দ্য পোর্শন অফ দ্য স্মল ইন্টেস্টাইন বিফোর লার্জ ইন্টেস্টাইন। স্মল গাট কমনলি প্রথম এফেক্টেড হয়, তারপর লার্জ গাট হয়, বা অন্যান্য জায়গাগুলো হয়। এটা কমনলি, বাট এটা নট অলওয়েজ ট্রু। আর আসেপ্রাইসটা অলওয়েজ অকার্স ইন লার্জ ইন্টেস্টাইন, রেকটাম। এটা রেকটাম শুরু হয়, এবং শুরু হয়ে রেকটাম থেকে আস্তে আস্তে প্রক্সিমালি এটা এক্সটেন্ড করে। সুতরাং আলসারেটিভ কোলাইটিস ইজ এ ডিজিজ limited to the large gut, and it starts invariably from the rectum and proceed proximally and continuously টু দা আদার পার্ট অফ দা ইন্টেস্টাইন। তার মানে রেকটামও হইলেও পরে যে ট্রান্সভার্স কলন হবে তা কিন্তু হবে না। রেকটাম, সিগময়েড কলন, ডিসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, অ্যাসেন্ডিং কলন এন্ড সেকাম। তার মানে এটা কন্টিনিউয়াস লিশন হয়। এটা কিন্তু লিশনটা স্কিপ লিশন হয় না, লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। বাট এটা ক্রনিক ডিজিজকে বলা হয় স্কিপ লিশন হয়। তার মানে এটা একটা জায়গায় হবে, পাশের জায়গাটা হয়তো ভালো, এরপরে হয়তো আরেক জায়গায় হবে। যেমন ধরেন টার্মিনাল লেভেল হয়েছিল, আবার ডিসেন্ডিং কোলনে আছে, আবার হয়তো রেকটামে আছে, মাঝখানে জায়গাগুলো ভালো আছে। এটাকে বলে স্কিপ লিশন। তাহলে এটা হলো ক্রনিক ডিজিজের মেইন ফিচার। আর ইনফ্লামেশন মানে, এই ক্রনিক ডিজিজ ইনফ্লামেশনটা হয় থ্রো অ্যান্ড থ্রো। এটা ট্রান্সমোরাল, একদম মিউকাস থেকে শুরু করে সেরোসা পর্যন্ত হয়। আর গুলো ইনফ্লামেশনটা সাধারণত মিউকুসাতেই লিমিটেড থাকে, বাকি লেয়ার গুলো কমনলি ইনভলভ হয় না। তাহলে এই বেসিক ডিফারেন্স। তাহলে ক্রসডিসটা যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে, এবং এটাতে স্কিপ লিশন হয়, এবং এটাতে লিশনটা মিউকাস থেকে শুরু করে সেরোসা পর্যন্ত ট্রান্সমুরাল হয়। আর আলসারেটিভ কোলাইটিসে
এটা লার্জ ইন্টেস্টাইন শুরু হয়, রেকটাম থেকে শুরু হয়, এবং এটা কন্টিনিউয়াস লিশন হয়, এবং লিশনটা সাধারণত লিমিটেড টু দা মিউকোসা এন্ড সাবমিউকোসা। এই রোগগুলা কেন হয়? এটা এটা জেনেটিক, ইমিউনোলজিক্যাল, গাট ফ্লোরা, সামথিং ইন দ্য এনভায়রনমেন্ট, এইটা মাইট বি দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল। আমি আগেই বলছি যে এক্স্যাক্টলি কেন হয় এগুলো কিন্তু এখনো আনডিসকভার্ড। গ্লোবাল সিনারিও আমি যাচ্ছি না, এটা আমাদের দেশে এবং আমাদের আশেপাশে এটা কিন্তু এই যে এটা এই হেডলাইন পড়লে বুঝবেন, ইমার্জিং লিডারশিপ লেকচার, ইনফ্লুয়েন্ট বাউল ডিজিজ ইন এশিয়া, ইমার্জেন্স অফ এ ওয়েস্টার্ন ডিজিজ। মানে এশিয়াতে এটা ওয়েস্টার্ন ডিজিজটা এশিয়াতে হচ্ছে। আমি এরপরে বাংলাদেশের সিনারিওতে আসি। বাংলাদেশে দেখেন এই ডিজিজ গুলো নিয়ে খুব বেশি স্টাডি আগে হয় না, বিকজ আগে এই রোগ তো ছিলই না। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হলাম 91-এ। তখন আমি 1.5 বছর কালেক্ট করেছিলাম এই রোগীগুলা। তো 1.5 বছর আমি একটা সাসপেক্টেড কোন ডিজিজ পেয়েছিলাম, যে রোগীটা আসলে সাবসিকুয়েন্টলি প্রুভস টু বি এ কেস, নট এ কেস অফ ক্রস ডিজিজ। সুতরাং এটা হয়েছে না, বাট আলসারেটিভ কোলাইটিস তখন আমরা 2-3টে পেয়েছিলাম। তাহলে এটা তখন 92-তে ডিজিজেস ওয়ার ভেরি ভেরি রেয়ার। তারপর রেয়ার না, বলবো যে ক্রস ডিজিজ ওয়াজ ভেরি ভেরি আনইউজুয়াল এন্ড আলসারেটিভ কোলাইটিস ওয়াজ রেয়ার। তাহলে এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ার পরে 1990 থেকে জুন 2010 পর্যন্ত ওনারা অনেকগুলো কেস কালেক্ট করেছিল। এটা 164 কেস। দেখেন কত বছরে, এখানে 10 বছর, এখানে 10 বছর, 20 বছরে 194টা কেস পাওয়া গেছিল। তার মধ্যে মোস্টলি এগুলো সব আলসারেটিভ কোলাইটিসের রোগী। তার মানে 2010 সালেও পর্যন্ত এটা খুব বেশি ছিল না। পরবর্তীতে আমরা একটা স্টাডি করা হাতে নিলাম। আমি যখন সার্ভিসে ছিলাম তখন আমরা এটা করেছিলাম, গ্রাম থেকে শুরু করে, এবং এটা আমাদের যতগুলো বড় বড় মেডিকেল কলেজ আছে পুরানো সব মেডিকেল কলেজ থেকে আমরা ডাটা নিয়েছিলাম। এটা মোটামুটি কান্ট্রি ওয়াইড ডাটা। এটা এটা স্টার্টেড ফ্রম নভেম্বর 2015, এবং যতগুলো আইবিডি কেস ডায়াগনোসিস সবগুলো আইবিডি কেস আমরা নিয়েছিলাম। এবং তার মধ্যে দেখেন 80% ছিল আলসারেটিভ কোলাইটিস, এই হলুদ হলো আলসারেটিভ কোলাইটিস। তাহলে এই পায়ের মেজরিটি পোর্শন হলো আলসারেটিভ কোলাইটিস। তাহলে 80% ওয়াজ আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড অ্যারাউন্ড 20% ওয়াজ ক্রোনস ডিজিজ। তাহলে ক্রোনস ডিজিজ আমাদের দেশে আলসারেটিভ কোলাইটিস চেয়ে অনেক কম, অনেক কম। এটা কেন বেশি হচ্ছে এটা আমি ওদিকে আর যাচ্ছি না। এটা কেন বেশি হচ্ছে এটা আমরা যাচ্ছি কিভাবে ডায়াগনোসিস করে, ডায়াবেটিক কেসগুলো ডায়াগনোসিস করে কি হবে। 1 নম্বর দেখেন, এটা হলো ক্লিনিক্যাল। হলো এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি বলতে কলোনোস্কোপি, এন্টারোস্কোপি, এন্ডোস্কোপি অফ দা আপার জিআইটি, এইগুলো দিয়ে প্রথম ডায়াগনোস করা হয়। তারপরে রেডিওলজি করা হয়। আমি একটু আগে বলছিলাম যে রেডিওলজি মানে ধরেন বেরিয়াম করে খুব বেশি বোঝা যায় না, বেরিয়াম করা হয় না এখন। আমরা সিটি অথবা এমআর এন্টারোগ্রাফি করি, কলোনোগ্রাফি করি, ওগুলো করে বোঝা যায়। তারপরে হিস্টোপ্যাথোলজি করে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করা হয়। তাহলে এই মডালিটি ইউজ করে ডায়াগনোসিস করা হয়: ক্লিনিক্যাল, এন্ডোস্কোপিক্যাল, রেডিওলজিক্যাল অ্যান্ড হিস্টোলজি। তো দেখেন এই দুইটার মধ্যে ক্লিনিক্যাল এন্ড এন্ডোস্কোপিক্যাল, এন্ডোস্কোপি, these two are playing the major role in diagnosis of IBD. এটা আইবিডি ডায়াগনোসিস ডিলে হয় আমাদের দেশে। আমরা একটু আগে বলছিলেন, কুদ্দুস সাহেব বলছিলেন যে আইবিডির রোগ ডায়াগনোসিস হয় না। আমাদের দেশে ডায়াগনোসিস হইতো না, বিকজ এটা ভেরি রেয়ার ইলনেস ছিল, এটা আমরা সন্দেহ করতাম না। এখন এটা হচ্ছে বলে এখন সন্দেহ করা হয়, এখন কিন্তু ডায়াগনোসিস হয়ে যায়, তারপরে ডায়াগনস্টিক ডিলে হয়। এখানে দেখেন কোন ডিজিজের ডায়াগনোসিস ডিলে কমপক্ষে অ্যাভারেজ 2 বছর। কোন ডিজিজ হওয়ার পর 2 বছর ডিলে হয়ে যায় ডায়াগনোসিস করতে। আর আলসারেটিভ কোলাইটিস গুলো কম ডিলে হয়, এটা যেহেতু ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে, এই জন্য আর্লি ডায়াগনোস হয়ে যায়। তো অন এন অ্যাভারেজ আইবিডি আইবিডি আলসারেটিভ কোলাইটিস এবং Crohn's disease দুইটা মিলে ডায়াগনোসিস ডিলে ধরেন, এটা হওয়ার পর থেকে প্রায় 1 বছর থেকে 2 বছর ডিলে হইতে পারে। ডিলে যদি হয়, ডিলে কেন হয় এটা তো একটু আগে বললাম, আনএওয়ারনেস অফ দ্য ফিজিশিয়ান, তারপরে ডিলেড রেফারেল টু দ্য গ্যাস্ট্রোন্টারোলজিস্ট, ফেসিলিটিস ইনভেস্টিগেশনস আর লিমিটেড, হাই প্রিভেলেন্স অফ ব্যাকগ্রাউন্ড ইনফেকশন। আমাদের সে রক্ত বসা নিয়ে আসলে আমরা মনে করি বেসিলাইটিস, চিকিৎসা দিয়ে চলে যায়, আবার যখন হয় আবার আসে, আবার চিকিৎসা দিই। এটা হলো একটা প্রবলেম। এবং লাস্ট অফ অল, লো ইনসিডেন্স অফ দিস ইলনেস ইন আওয়ার কান্ট্রি। এইসব কারণে এটা ডায়াগনস্টিক
চ্যালেঞ্জ গুলো বা ডেলি গুলো হয়, এগুলো কি মানে সিমটম গুলো কি দেখেন। সিমটম মেইন সিমটম অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এন্ড ফিভার, ওয়েট লস, এগুলোর মেইন সিমটম। কারো যদি অ্যাবডোমিনাল পেইন হয়, ডায়রিয়া হয়, ফিভার হয়, ওয়েট লস হয়, এবং এটা যে রিলেন্টলেস থাকে, অ্যাবডোমিনাল পেইন হলো আর ভালো হচ্ছে না, ডায়রিয়া হয়েছে ভালো হচ্ছে না বা রিকারেন্ট হচ্ছে, জ্বর হচ্ছে লো গ্রেড ফিভার কিন্তু ভালো হচ্ছে না, ওয়েট লস চলছে, রিলেন্টলেস বলে রিলেন্টলেস অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এন্ড ফিভার, ওয়েট লস is an indication that he might be a case of IBD। এরকম রোগী যদি আসে যে বারে বারে পেট ব্যথা নিয়ে আসে, বারে বারে ডায়রিয়া নিয়ে আপনার কাছে আসে, বারে বারে জ্বর নিয়ে আসে, এবং ওয়েট লস চলছে, তারা ইল হেলথ হয়ে যাচ্ছে, ক্যাকেশিয়া হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে সন্দেহ করে, আইবিডি সন্দেহ করে সেভাবে ওয়ার্কআউট করতে হবে। এবং কমনলি এটা 15 থেকে 30 বছর মানে প্রাইম এজ অফ লাইফে এটা কিন্তু হয়। এটা আমাদের খেয়াল করতে হবে। এই সিমটম গুলো আমরা একটু আগে বললাম, এগুলা কমন সিমটম হলো এগুলাই। নন জিআই সিমটম অনেকগুলো হতে পারে, কমপ্লিকেশন আছে, এগুলো আমি আর যাচ্ছি না। টেস্টগুলো আমি একটু আগে বলছি যে হিস্ট্রি, ল্যাব টেস্ট আছে কিছু কিছু, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন, ইমেজিং আছে বললাম, কর্নোস্কোপি, এন্ডোস্কোপি, ভেরিয়াম, এমআরআই, সিটি স্ক্যানিং, ক্যাপসুল এন্ডোস্কোপি করা হয়। ক্যাপসুল এন্ডোস্কোপিটা আমাদের দেশে লিমিটেড হয়, ক্যাপসুল আমরা পারি না, বিকজ ক্যাপসুল ইজ ডিসপোজেবল। এক একটা ক্যাপসুলের দাম প্রায় 500, 250 থেকে 500 ডলারের মধ্যে। তার মানে এত টাকা খরচ করে করাতে চায় না। আর ল্যাব টেস্টের মধ্যে এগুলো আছে, এগুলো আমি বলছি না। ডায়াবেটিস আর চিকিৎসা করি আমরা, কিভাবে চিকিৎসা করি, আমি চিকিৎসার হেডলাইন গুলো শুধু বলবো। দেখেন, চিকিৎসার হেডলাইনটা এখানে দেখলে বুঝতে পারবে যে নিচে যদি আসেন, প্রথম মাসে নিউট্রিশনাল সাপোর্ট, আমরা নিউট্রিশনটা আপনার মেনটেন করতে হবে। এবং আমরা নর্মালি স্টেপ আপ অ্যাপ্রোচ করি। প্রথমে আমরা 5 অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড দিই, যেগুলো মেথাকল নামে পাওয়া যায়, মেথালামিন, মেসাকল, পেন্টাসা, এগুলো নামে আমাদের দেশে পাওয়া যায়। তাহলে এটা হলো মেইন 5 এস কম্পাউন্ড দিয়ে আমরা প্রথম শুরু করি। কারো কারো স্টেরয়েড লাগে, কারো কারো ইমিউনো সাপ্রেসেন্ট লাগে, কারো কারো পরে বায়োলজিক্স লাগে। বায়োলজিক্স গুলো আমাদের দেশে এখন পাওয়া যায়। তাইলে বায়োলজিক্স যখন লাগবে তখন বায়োলজি চাইলে দিতে পারবেন। আমাদের দেশে একটা বায়োলজি আমাদের দেশে কোম্পানি তৈরি করে। আর বাকিগুলা আমরা চাইলে ইম্পোর্ট করে নিয়ে এসে অথবা কালেক্ট করতে পারেন। আর লাস্ট অফ অল, সাম পেশেন্ট মে নিড সার্জারি। সো দিজ আর দ্য options of therapy in ulcerative colitis. So first line of therapy is 5-ASA compound. Second line of therapy is steroid. Then subsequently some patient may need immunosuppression therapy, biologic therapy and surgery. নর্মালি আমরা আমাদের স্টেপ আপ অ্যাপ্রোচে যাই। আর যদি কোনো কোনো ক্ষেত্রে যেখানে রোগীরা অ্যাফোর্ড করতে পারে বা মলিকুল গুলা অ্যাভেলেবল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টপ ডাউন অ্যাপ্রোচে করতে পারি। ফর এক্সাম্পল, একটা একটা ক্রস ডিজিজ রোগী আসলো, যে রোগীটার হয়তো তার লং স্ট্যান্ডিং, তার একটা পেরিয়ানাল ফিস্টুলা বা পেরিয়ানাল সাইনাস নিয়ে আসলো, অ্যাবসেস নিয়ে আসলো, এরকম ক্ষেত্রে কিন্তু বায়োলজি দিয়ে শুরু করতে পারবেন, করে আস্তে আস্তে কন্ট্রোল করে এটা ইমিউনোসাপ্রেসেন্টটা আসবে, তারপর স্টেরয়েড যদি লাগে যাবেন বা 5-ASA কম্পাউন্ডে যাবেন। তাহলে স্টপ ডাউনও করতে পারেন, স্টপ আপ অ্যান্ড স্টপ ডাউন দুটোই করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য ফেসিলিটিস অ্যাভেলেবল অ্যান্ড স্টেজ অফ দ্য ইলনেস। এই তাহলে বিভিন্ন রকম অ্যামাইনোস্যালিসাইডের প্রিপারেশন গুলো এখানে আছে। এগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সালফাসালাজিন, আগে ইউজ করা হতো সালাজিন নামে পাওয়া যেত, এখন যেটা আমরা ইউজ করি অ্যাসাকল বা 5-ASA কম্পাউন্ড মেথালামিন, এটা আমাদের সে মেসাকল নামে পাওয়া যায়, না, এটা পাওয়া যায়। ওই ও দাম একটু বেশি বাইরে যে। হ্যাঁ, হ্যাঁ। আর যেগুলার বিভিন্ন ফর্মুলেশন আছে সেটা তো আমি যাচ্ছি না। ওই পেন্টাসা, আমরা ইউজ করে দেখেন, পেন্টাসা ইউজ করলে ডিউটোনাম, জিজোনাম, আইলেম, কোলোনিনবার্গ, সেক্ষেত্রে পেন্টাসা ইউজ করবেন। আর যে মেসালামিন আমরা যেটা ইউজ করি মেসাকল, এটা লিয়াম এন্ড কোলোনে কাজ করবে, তাহলে সব জায়গায় এটা কাজ করবে না। স্মল গাট এফেক্ট কিন্তু মেসাকল দিয়ে কাজ হবে না, তাকে আমরা পেন্টাসা দিতে হবে। আমরা এই ওষুধগুলো ইউজ করি। এবং এটা যদি আপনি টাইমলি চিকিৎসা না করেন এবং এটা যদি আপনার ডিলে করেন, তাহলে কিন্তু নানা রকম কমপ্লিকেশন হতে পারে। এই কমপ্লিকেশন মধ্যে স্ট্রিকচার, পারফোরেশন, হিমোরেজ, টক্সিক মাইগ্রেন, ক্যান্সার, এগুলো হয়, কোলন ক্যান্সার, এগুলো কিন্তু ইজ এ ফাইনাল সিকুয়েল অফ আইবিডি, বোথ ক্রনিক এন্ড আলসারেটিভ কোলাইটিস। একটা ইন্টেস্টিনাল কমপ্লিকেশন হয়, যেমন আর্থ্রোপ্যাথি হয়, আর্থ্রাইটিস গুলো হয়, সাধারণত এক্সিয়াল আর্থ্রোপ্যাথি হয়, স্পাইনে হয়, হিপে হয়, নি জয়েন্ট হয়, এগুলোতে হয়। চোখে হয়, ওকুলার হয়, ডার্মাটোলজি হয়, হেপাটোবিলিয়ারি হয়, জেনিটো ইউরিনারি হয়, কোয়াগুলেশনের ভাস্কুলার কমপ্লিকেশন হয়, ডিআইসি বন্ধ হতে পারে, থ্রম্বোএমবোলিজম হয়, এগুলো হয়।
তাহলে কনক্লুশন আমরা বলতে পারি যে দিস ইজ আইবিডি ইজ অ্যান ওয়েস্টার্ন এনিগমা হ্যাজ অলরেডি স্টার্টেড টু ইনভেড আওয়ার কান্ট্রি and concerted effort is needed for prevention, early detection, treatment and education, counseling. এগুলোর জন্য আমাদের একটা দরকার। এটা একটা পিকচার ইউজ করা হয়েছে, যেখানে দেখেন বাবুই পাখি বাচ্চাটা পড়ে গেছে, মা ধরে রাখছে নিচ থেকে, তার বাবা নিচে দিয়ে সাপোর্ট দিয়ে রাখছে so যে বাচ্চা যদি পড়ে না যায়। এটা একটা অত্যন্ত বিখ্যাত পিকচার। এটা কে তুলছিল এটা অবশ্য যারা জানে, এবার এটা এটা বিখ্যাত পিকচার ইন্ডিকেটিং প্যারেন্টিং এট ইটস ফাইনেস্ট ফর্ম। মানে পিতৃত্ব কি বলে, পিতৃত্ব মাতৃত্ব এট ইটস ফাইনেস্ট ফর্ম। বাচ্চা পড়ে যাচ্ছে, মা ধরে গেছে, মা সাপোর্ট দিয়ে রাখছে। তো এটা মোটামুটি আইবিডি গেল আর কি। আপনারা কেউ আছেন? আচ্ছা স্যার। হ্যাঁ, আইবিডি নিয়ে যদি কোনো কোয়েরি থাকে একটু বলতে পারেন, আমরা একটু কথা বলতে পারি আইবিডি নিয়ে। স্যার মানে আইবিডি রে মেডিসিন কতদিন খাওয়া লাগছে স্যার, মানে আইবিডি মেডিসিন এগুলো খুব ফিক্স কোনো নিয়ম নাই। ধরুন আমরা মেথাকল দিই, দিলে পরে যখন ডিজিজটা কন্ট্রোল হয়ে যায় পার্টিকুলার সপ্তাহ চালাই, চালানোর পরে দেন উই ক্যান স্টপ। এটা যদি খুব কুইক কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল যদি আপনি কয়েক সপ্তাহ ধরে রাখতে পারেন, তাহলে মোটামুটি এইটার রিমিশনটা লং স্ট্যান্ডিং রিমিশন থাকার সম্ভাবনা বেশি। আর যদি এটা ইনিশিয়াল কন্ট্রোল করতে ডিলে হয় এবং কন্ট্রোলটা যদি ধরে রাখা না যায়, ফ্রিকোয়েন্ট রিল্যাপস হয়, তাহলে এগুলোর কিন্তু প্রগনোসিস খারাপ। বারবার রিল্যাপস হবে, কমপ্লিকেশন হবে, কন্ট্রোল করতে ঝামেলা হবে, আপনাকে পরে অন্য সেকেন্ড লাইন থার্ড লাইনটাকে যেতে হবে। সুতরাং এটা হলো মেইন ইস্যু। একদম এক্স্যাক্টলি কদিন দিবেন এরকম ইট ইজ নট ডিফাইন্ড। জি স্যার। আইবিএস তো আমরা সবাই কম বেশি জানি। আইবিএস ভেরি কমন ইলনেস। এটা বলা হয় ইট ইজ দ্য সেকেন্ড কমন কজ অফ অ্যাবসেন্টিজম ইন দ্য ওয়ার্ক। এটা ইউএসএ তে দেখা যাচ্ছে যারা আইবিএস এ ভোগে তারা কিন্তু প্রায় অফিস টফিস কামাই করে। এটা সেকেন্ড কমন কজ অফ অ্যাবসেন্টিজম ইন দ্য ওয়ার্ক। ফার্স্ট কমন কজ ইজ কমন কোল্ড, সেকেন্ড ওয়ান ইজ আইবিএস। আইবিএস ইজ সো কমন। এটা বলা হয় এখন যে প্রায় 20%, অন অ্যান অ্যাভারেজ 20% পিপল ইজ সাফারিং ফ্রম আইবিএস। সুতরাং আইবিএস কেউ যদি সাফার করে, তা বলা হয় যে ইউ আর নট অ্যালোন, আপনার মতো এরকম রোগী আর বহু আছে। এবং আইবিএস রোগীর স্যার কাছে আমার এক হ্যাঁ আমার এক স্যার ছিল স্যার, ওনাকে যেখানে রুম দিতে চাই বলে যে রুমের পাশে যেন মানে মানে ইয়ে থাকে, টয়লেট, বাথরুম অ্যাটাচ থাকে। বাথরুম, মানে না হ্যাঁ হলে উনি এটাই। অভিনয় করতে পারবে না। ঢাকায় আমাদের অনেকগুলো রোগী আছে যারা ঢাকায় কটা বাথরুম আছে জানে, কোন বাথরুম কখন খোলা থাকে এটাও জানে। তার মানে এটা সিভিয়ার ফর্ম আইবিএস। তো আইবিএস এর জন্য বাথরুম হলো শান্তির জায়গা। তার মানে আমি যত কিছু করবে, ও দেখবে যে বাথরুমটা ঠিক আছে কিনা, বাথরুম আছে কিনা আশেপাশে। তো বাথরুম হলো শান্তির জায়গা ফর আইবিএস পিপল, না ফর অল পিপল বাট স্পেশালি ফর আইবিএস পিপল। পেটটা মুছে দিল তখন সাথে বাথরুমে যেতে হবে, নাহলে তার একটা সমস্যা হবে। এবং এটা ইজিলি মিসডায়াগনোসড, এবং এটা কিন্তু কনসিডারেবল মরবিডিটি আছে। এটা যারা ভোগে ওদের মরবিডিটি মানে ফিজিক্যাল মেন্টাল, একটু আগে যেটা বললাম, ফিজিক্যাল মেন্টাল এবং সাইকোসোশ্যাল ফিনান্সিয়াল সব দিকে ইনভলভমেন্ট আছে। ইকোনমিক্যালি ভেরি কস্টলি টু দ্য সোসাইটি and second common cause of absenteeism next to common cold. এবার কমন কন্ডিশন এটা কিন্তু বুঝতে হবে। এটা ডেফিনেশন বলে তাহলে ইট ইজ এ ফর্ম অফ ফাংশনাল বাউল ডিজিজ। ফাংশনাল বাউল ডিজিজ মানে এখানে কোনো বায়োকেমিক্যাল বা স্ট্রাকচারাল ডিফেক্ট পাওয়া যায় না। মার্কড বাই ক্রনিক or recurrent abdominal pain associated with disturbed defecation and often bloating at least for 3 months. এরকম যদি থাকে 3 মাস, যদি কেউ রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইনে ভোগে এবং তার যদি পেটে আরো গন্ডগোল থাকে, পার্টিকুলারলি ব্লোটিং থাকে, এবং তার জন্য কোনো স্ট্রাকচারাল কারণ না পাওয়া যায়, তার যদি কোনো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি না পাওয়া যায়, তাইলে এটা মাইট বি কেস অফ আইবিএস। এবিএস নিয়ে প্রথম, এটা যেহেতু ফাংশনাল বাউল ডিজিজ, এটাতে কোনো স্ট্রাকচার বায়োকেমিক্যাল ডিফেক্ট পাওয়া যায় না, এটা নিয়ে প্রথম কাজ করা শুরু করেছে কিছু কিছু চিকিৎসক, গ্যাস্ট্রোলজিস্ট, এবং ওরা আলটিমেটলি মিটিং গুলো করেছে রোমে। এটা রোমে পরে একটা ফাউন্ডেশন, রোম ফাউন্ডেশন মেইন কাজ হলো এই আইবিএস বা এরকম ফাংশনাল বাউল যে ডিজিজ গুলো আছে এগুলো নিয়ে কাজ করে। এখন এটা ফাংশনাল বাউল ডিজিজকে এখন এটা নতুন নাম দিয়েছে ডিসঅর্ডার অফ গাট
ব্রেন ইন্টারাকশন, গাট ব্রেন ইন্টারাকশন। এটা বলা হয় ডিজিজ অফ দ্য, নট অফ দ্য গাট, এটা ডিজিজ অফ দ্য গাট ব্রেন। ব্রেনে যে অংশটা গাটকে কন্ট্রোল করে ওইখানের প্রবলেম, এই জন্য এটার নাম দিয়েছে এখন গাট ব্রেন ইন্টারাকশন, ডিসঅর্ডার অফ গাট ব্রেন ইন্টারাকশন। রোম ক্রাইটেরিয়া গুলো, রোম ওখান থেকে ওনারা মিটিং করে করে, এটাতে কিন্তু আমরাও এটা একটা পার্ট। আমরা রোম ফাউন্ডেশনের মেম্বার, এবং আমাদের যে কোশ্চেনিয়ার গুলো ইউজ করি এগুলো কিন্তু রোম ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে বাংলা কোশ্চেনিয়ারটা পাবেন। তো রুম ফাউন্ডেশনের ক্রাইটেরিয়া গুলো প্রথম রুম 1, 2, 3, লাস্ট অফ অল এটা রুম 4। রুম 4টা মে 2006 হয়েছে। রুম 4 হইলে এখন সর্বশেষ ক্রাইটেরিয়া। রুম 4 ক্রাইটেরিয়ার পরে আর নতুন কোনো ক্রাইটেরিয়া হয় নাই, যে 16 সালে লাস্ট হয়েছে এটা। কিন্তু রুম 4, এই রুম 4 ক্রাইটেরিয়া মানে কি, এগুলো বিভিন্ন ফাংশনাল যে ডিজিজ গুলো ওনারা আইডেন্টিফাই করেছে, এগুলো ক্যারেক্টারাইজ করেছে এবং ডেফিনেশন দিয়েছে, এগুলো কিভাবে ডায়াগনোস করতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, এইগুলো আউটলাইন ওনারা দিয়েছে। সুতরাং এটা রোম ফাউন্ডেশনের বেসিক কাজ হলো ফাংশনাল বাউল ডিজিজ নিয়ে কাজ করা। এগুলো ডায়াগনোসিস কেমন করতে হবে, ট্রিটমেন্ট কেমন করতে হবে, ওয়ার্কআপ কেমন করতে হবে, এগুলো কিভাবে কিভাবে ধরেন মানুষের মধ্যে জন সচেতনতা তৈরি করা যাবে, এগুলো রিসার্চের অ্যাক্টিভিটিস কি করা যাবে, এগুলো সব মিলে কাজ করানো হবে। এবং এটার এই যে রুম 4 এর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ আইবিএস, আইবিএস ডায়াগনোসিস ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। এটা যেহেতু অর্গানিক ডিজিজ না, এটাতে কোনো বায়োকেমিক্যাল ডিফেক্ট নাই, এটা কিন্তু সিমটম বেসড ডায়াগনোসিস। সিমটম গুলো শুনেই আপনাকে ডায়াগনোস করতে হবে। এই জন্য এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা জানি তাহলে ডায়াগনোস করতে সুবিধা হবে। রুম 4 ক্রাইটেরিয়া দেখেন, IBS is characterized by recurrent abdominal pain on an average at least 1 day per week in last 3 months, associated with 2 or more of the following. তাহলে আমরা যদি গত 3 মাসে প্রতিদিন একবার করে পেট ব্যথা হয়, এবং তার সাথে যদি আপনার সিমটম রিলেটেড ডেফিকেশন, এই পেট ব্যথার সাথে যদি পায়খানা মলত্যাগ করার কোনো সম্পর্ক থাকে, তার মানে পেটে ব্যথা হলে মলত্যাগ করলে ব্যথা ভালো হয়ে গেল, অথবা পেট ব্যথা হলে মলত্যাগ করার আর্জ হয়, তাহলে সিমটম রিলেটেড টু দ্য ডেফিকেশন। সেকেন্ড হলো সিমটম অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জ ইন স্টুল ফ্রিকোয়েন্সি। এই পেট ব্যথা হলে দেখা গেল পেট ব্যথা হলে আপনার আগে ডেলি একবার হইতো, পেট ব্যথা হলে 3বার হচ্ছে, অথবা আগে ডেলি একবার করে হইতো 3 দিনে একবার হয়, তাহলে বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড সিমটম অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জ ইন দ্য ফর্ম অফ দ্য স্টুল, স্টুলটা নর্মাল যে হয় তা না হয়ে আইদার লিকুইড হয়ে গেল অথবা হার্ড হয়ে গেল, এরকম হতে পারে। তাহলে 3টা জিনিস, এই সিমটমটা পেট ব্যথাটা রিলেটেড টু ডিফেকেশন, এন্ড পেট ব্যথা হলে ডিফেকেশন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, এটা ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। এই 3টা যে কোনো 2টা যদি থাকে পেট ব্যথার সাথে, এবং 3টা যে কোনো 2টা যদি থাকে পেট ব্যথার সাথে সপ্তাহে একবার যদি এটা হয় এবং গত 3 মাস ধরে হচ্ছে, তাইলে এটা আইবিএস রোগ। কিন্তু এটার লাস্ট নিচে আছে, ওখানে অর্গানিক ডিজিজে নাই, এটা এক্সক্লুড করতে হবে বাই রিজনেবল ইনভেস্টিগেশন। তাহলে এই ক্রাইটেরিয়া হলো এটা, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, পেইন অকারিং ওয়ান্স ইন এ উইক ফর লাস্ট 3 মান্থস, অ্যাসোসিয়েটেড উইথ এই 3টা যে কোনো 2টা, এবং সাথে অন্য কোনো অর্গানিক ডিজিজ নাই, এটাও যদি লাগাতে পারেন তাহলে আরো ডায়াগনোসিসটা সলিড হবে। তাহলে এটা মোস্টলি সিমটম বেস ক্রাইটেরিয়া বেস ডায়াগনোসিস। এটা কেন হয় এটা এক্সাক্ট কজ ইজ নট নোন। ওইটা আইবিডির মতোই, এক্সাক্ট কজ ইজ নট নোন। এটা বলা হয় চেঞ্জেস ইন গাট মাইক্রোবিওম, গাট মোটিলিটি, পারমেবিলিটি, গাট ইমিউন অ্যাক্টিভেশন অ্যান্ড ভিসেরাল সেন্সেশন, এগুলো চেঞ্জের কারণে এটা হয়। আর কেন হয় এগুলো আমি আর যাচ্ছি না। এটা ক্লাসিফিকেশন আছে, এই যে IBS-C, IBS-D, IBS-M। সি মানে আইবিএস কনস্টিপেশন ভ্যারাইটি, তাহলে কনস্টিপেশন ভ্যারাইটি থেকে স্টুল গুলো এরকম হয়। এটা হলো স্টুলের ফ্যাক্টর, এগুলা আমরা পড়ি ব্রিস্টল স্টুল স্কেল বলে, BSC, ব্রিস্টল স্টুল স্কেল। এটা ব্রিস্টল টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, 6, 7 পর্যন্ত আছে। তাহলে দেখেন টাইপ 1, 2 এরকম পিলেটের মধ্যে যদি হয় বা এরকম এরকম যদি হয়, তাহলে এটা হলো ব্রিস্টল টাইপ 1 আর 2 যদি হয়, তাহলে এটা IBS-C। তাহলে কারো যদি পেট ব্যথা হচ্ছে সপ্তাহে একবার গত 3 মাস থেকে, এবং সাথে তার চুলটা এরকম আসতেছে, তাহলে বুঝতে হবে যে IBS-C। আর IBS-D দেখেন, এটা IBS-D 6 আর 7, মানে পেট ব্যথা হচ্ছে এবং স্টুলটা একদম লিকুইড আসছে,
অথবা লিকুইড উইথ সাম ফ্লোকুলেশন যদি থাকে, তাহলে বুঝতে হবে সিক্স। 6 or 7 তাহলে এটা আইবিএস। আর মিক্সড ভ্যারাইটি হয়, অনেক সময় আইবিএস মিক্সড 1 2 6 7 বা 4 5 থাকতে পারে, এরকম হয়, মিক্সড টাইপের হয়, তাহলে এটাকে বলা হয় আইবিএস। আরটা আছে আইবিএস আনডিটারমাইন্ড, এইটা কোনো ফিক্স কোনো এর মধ্যে পড়ে না, এই তিনটা ক্যাটাগরির মধ্যে না পড়লে তখন এটাকে ইউ বলা হবে। তাহলে এগুলো হলো টাইপস অফ আইবিএস। এটা এখানে কি আছে, ইনভেস্টিগেশন নিড টু এক্সপ্লোর আদার ডিজিজেস। এইগুলো করার জন্য আমরা এই ইনভেস্টিগেশন গুলো করি। তাহলে দেখেন কুতুব সাহেব যেটা বলছিলেন, দেখেন Perfunctory test is one of the important tests for IBS diagnosis with certainty. তাহলে সিবিসি ইএসআর করি আমরা, স্টুল আরএবি বা সিএস করা লাগতে পারে, কোলনোস্টারি বা কোলনোস্কোপি করি, ফাংশন টেস্ট করি, এগুলো হলো অলমোস্ট রুটিন টেস্ট টু এক্সক্লুড আদার ডিজিজ। এগুলো যদি না করেন তাহলে আপনার ডায়াগনোসিস ভুল হতে পারে। এই যে রুম ফোর ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে আপনার 100% ডায়াগনোসিস করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিছু কিছু ডায়াগনোসিস ভুল হতে পারে। কিন্তু রুম ফোর যদি আপনি এই টেস্ট গুলো করেন তাহলে কিন্তু ডায়াগনোসিস ভুল হবে না। এটা তো আমি যাচ্ছি না, এটাকে হেডলাইনটা শুধু বলি, যদি আপনার আইবিএস ডায়াগনোস হয়ে যায় তা কি করবেন, পিক আপ আর্লি। যত আইবিএস ডায়াগনোস হলে বা আইবিএস সিমটম শুরু হলে আপনি যত তাড়াতাড়ি ডাক্তার কাছে যাবেন, অত আপনার জন্য ভালো। এবং ডাক্তার কাছে স্পিক আপ কমপ্লিটলি, আপনার যত কিছু আছে সবকিছু বলতে হবে, স্পিক আপ ওপেন। এবং আপনাকে যখনই সিমটম হবে বারে বারে যাইতে হবে। তাহলে এই তিনটা জিনিস হলো ভেরি ইম্পর্টেন্ট কি ফ্যাক্টর ইন দ্য সাকসেস অফ ট্রিটমেন্ট: স্পিক আপ আর্লি, স্পিক আপ কমপ্লিটলি, অ্যান্ড স্পিক আপ ওপেন। এবং ট্রিটমেন্টের মেইন হেডলাইন গুলো মেক এ পজিটিভ ডায়াগনোসিস, কেমনে ক্রাইটেরিয়া ফিট অ্যাপ্লাই করবেন, প্লাস হলো ওই ইনভেশন গুলো করবেন, তাহলে পজিটিভ ডায়াগনোস হবে। ডিটারমাইন দ্য ইফেক্ট অফ ইলনেস, এই ইলনেসটা তার শরীরে কি ইফেক্ট আছে, তার মনে কি ইফেক্ট আছে, তার ফিনান্সিয়াল কি ইফেক্ট আছে, এটা আপনাকে বাইর করতে হবে। এবং এই ইলনেসে তার শারীরিক কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, পারিবারিক কষ্ট হচ্ছে, এটা তার ফ্যামিলি সাপোর্টটা কেমন আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে হবে। করলে এগুলো সলভ করতে হবে, নাহলে কিন্তু আপনার ডায়াগনোস ট্রিটমেন্টটা ফেইলিউর হবে। তবে রোগীটা আপনার আজকে থেকে আপনার থেকে আরেকজনের কাছে চলে যাবে। একটু আগে কুদ্দুস সাহেব বলছিলেন যে অনেক ডাক্তার আছে এগুলো ডক্টর শপিং বলে, আজকে এই ডাক্তার কালকে আরেক ডাক্তার যায়, তার মানে কি কোনো ডাক্তার তাকে প্রপারলি অ্যাটেনশন দেয় নাই, তার এই সমস্যাটার ইন ডেপথ যায় নাই, এটার ইম্প্যাক্টটা কি তার মধ্যে, তার ফ্যামিলি সাপোর্টটা আছে কিনা, এগুলো দেখা হয় নাই। And determine comorbid psychiatric illness or unresolved major loss of trauma. কারো যদি কোমরবিড সাইকিয়াট্রিক ইলনেস থাকে, এই রোগীগুলো কমনলি কিছু সাইকিয়াট্রিক ইলনেস মাইনর অথবা মেজর সাইকিয়াট্রিক ইলনেস থাকতে পারে, অথবা আনরিজলভড মেজর ইস্যু থাকতে পারে, মেজর লস থাকতে পারে, ট্রমা থাকতে, মেন্টাল ট্রমা থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে এটা আপনার বাইর করতে হবে, খুঁজে খুঁজে এটা সলভ করার চেষ্টা করতে হবে। এবং রোগীটা আপনার কাছে কি চায়, তার ভয়টা কোথায়, এটা আপনাকে জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তার ভয় হতে পারে যে আমার তো যে সিমটম হচ্ছে ভালো হচ্ছে না, আমার কি ক্যান্সার হইলো, এই যে ক্যান্সার ভীতিটা আপনাকে সরাইতে হবে। আমার কি টিবি হইলো, আমার কি অন্য কিছু হইলো, এই ভীতিটা থাকে বা তার যদি এটা কনসার্ন হয়ে থাকে, এটা আপনাকে বুঝতে হবে। আর সে আপনার কাছে কি চায়, তার সিমটম রিলিফ চায় নাকি সিমটমটা কন্ট্রোল চায়, কোনটা চায়, সেটা পেটটা ফাঁপে থাকে এটা আগে রিলিফ চায় নাকি পেটটা ব্যথা লাগে এটা বেশি চায়, এইগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, করে এইভাবে সলভ করতে হবে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি। এবং রুগীকে এডুকেট করতে হবে, রুগীকে আইবিএস সম্পর্কে বুঝাইতে হবে যে আপনার রোগ আইবিএস রোগ, এটা খারাপ রোগ না, এটা থেকে অন্য কোনো অসুবিধা হবে না, এটা থেকে অন্য কোনো ঝামেলা হবে না, এটা থেকে ক্যান্সার হওয়ার ভয় নেই। এবং এটা তাকে রিয়েল মেসেজ দিতে হবে, যেটা আপনার রোগটা কন্ট্রোল করা যাবে, আর কিন্তু কিউর হতে হবে না। এটার সাথে আপনার অনেক কিছু ইনভলভ আছে, আপনার মেন্টাল স্টেট ইনভলভ আছে, আপনার ফুড হ্যাবিট ইনভলভ আছে। এগুলো যদি কোনো ঝামেলা থাকে, এগুলো আপনাকে রিজলভ করতে হবে, তাহলে এটার আউটকাম ভালো হবে। এন্ড প্রোভাইড ফার্ম রিঅ্যাসুরেন্স যে না, এটা খারাপ রোগ না, এটা থেকে অন্য কোনো অসুবিধা নেই, এটা আপনাকে বলতে হবে। মিক্সড মেসেজ কোনো সময় দিবেন না, একদিকে বললেন যে আপনার খারাপ রোগ না, এতে কোনো অসুবিধা হবে না, আবার আপনি এক পাতে ইনভেস্টিগেশন লিখে দিলেন, এটা হলো মিক্সড মেসেজ। তাইলে কিন্তু রোগীটা কনফিউজ হয়ে যাবে, ডাক্তার বললো যে এটা খারাপ রোগ না, কোনো ঝামেলা হবে না, আবার আমাকে এতগুলো কস্টলি টেস্ট দিল কেন। তাহলে এটা করা যাবে না, অ্যাভয়েড রিপিটেড টেস্টও করা যাবে না, এক টেস্ট বারে বারে করা বা প্রতিদিন যেটা একটা করে টেস্ট করে দিলেন সেটাও করা যাবে না। আর অ্যাপ্রোপ্রিয়েট কেসে রেফারেল কনসিডার করতে হবে, যে না ঠিক আছে আপনার প্রাইমারি ফিজিশিয়ান, এটা আপনাকে দেওয়া হচ্ছে না, কখন হবেন। যে রোগীটা ধরেন টুকটাক পেট ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আপনার কাছে আসে, চিকিৎসা মোটামুটি ভালো থাকে, ঠিক আছে, কিন্তু তার যদি ডেইলি লাইফ হ্যাম্পার হয়, তার যে কাজ করতে অসুবিধা হয়, তার যে ওয়ার্ক লস হয়, সেক্ষেত্রে আপনি এটা নেক্সট আপনার নেক্সট টায়ারে রেফার করে দেবেন। কারো যদি তার সাথে আরো মেজর কোনো সমস্যা থাকে, ধর মেজর কোভিড সাইকিয়াট্রিক ইলনেস আছে,
অথবা কোনো ট্রমা আছে, অথবা তার আরো কোনো ঝামেলা আছে, এরকম যদি থাকে তাহলে আপনাকে কিন্তু এটা টার্সিয়ারি কেয়ার সেন্টারে পড়াতে হবে। এগুলো আপনাকে বুঝতে হবে। এবং ট্রিটমেন্টের মেইন ইয়ে হলো রিঅ্যাসুরেন্স, রিঅ্যাসুরেন্স, রিঅ্যাসুরেন্স। ইউ হ্যাভ গট দ্য আইবিএস। আইবিএস ইজ নট এ সিরিয়াস ইলনেস, হ্যাভ নো সিরিয়াস কনসিকুয়েন্সেস। আপনি আমার অ্যাডভাইস, আমরা যে অ্যাডভাইস দেবো সেভাবে চলেন, তাহলে আপনার সিমটম গুলো কন্ট্রোল থাকবে, তাতে আপনার নর্মাল ডে টু ডে লাইফে চলতে কোনো অসুবিধা হবে না। সেকেন্ডলি, অ্যাভয়েড অল প্রিসিপিটেটিং ফ্যাক্টর। যদি এরকম হয় যে আমার এই খাবারটা তো অসুবিধা, যেমন আমরা দেখবেন প্রায় বলে যে যে মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস অ্যাভয়েড করবেন, রিচ ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড এগুলো অ্যাভয়েড করবেন, লিফি ভেজিটেবল, শাক, সালাদ এগুলো অ্যাভয়েড করবেন। এগুলো সাধারণত আপনার সিমটম গুলো বেশি হতে পারে, পার্টিকুলার ডায়রিয়া সিমটম যদি থাকে সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করবেন। যে কোনো মেন্টাল স্টেটের গন্ডগোলের কারণে এটা বাড়ে, যেমন ধরেন অ্যাংজাইটি, স্ট্রেস, স্ট্রেইন, হঠাৎ করে চাকরি চলে গেলো, হঠাৎ করে ট্রান্সফার করে দিল, হঠাৎ প্রমোশন হইলো না, এরকম যদি হয় তাহলে কিন্তু এটা প্রেসিপিটেট করতে পারে। এগুলো একটা অ্যাভয়েড করতে হবে। ডাক্তার আমি বলছি। তারপরে ড্রাগ আছে, কিছু কিছু ড্রাগ আমরা দেই, যে ড্রাগগুলো আসলে সিমটম রিলিভার হিসেবে কাজ করে, নট ডিজিজ কিউর। নট ফর ডিজিজ কিউর। ডিজিজ কিউর করার কোনো ড্রাগ এখন পর্যন্ত পাওয়া যায়নি, বিকজ ডিজিজটা কেন হয় কারণও পাওয়া যায় না, এই জন্য এটা কিউরের কোনো ওষুধও পাওয়া যায়নি। আমরা উই টার্গেটেড আওয়ার থেরাপি টুয়ার্ডস রিলিভিং দ্য সিমটম। আর নন ফার্মাকোলজি থেরাপি অনেকগুলো আছে, তার মধ্যে ধরেন কগনিটিভ থেরাপি আছে, বায়োফিডব্যাক আছে, অনেকগুলো আছে, এগুলো আমরা দিই। অনেক সময় হার্বাল ওষুধ দেওয়া হয়, এগুলো দিয়ে কিন্তু কিছু কিছু রোগের উপকার হয়। তাহলে আমরা মোটামুটি এই লাইনে চিকিৎসা করি। সিমটমগুলো বলতে দেখেন, কনস্টিপেশন, ডায়রিয়া, ব্লোটিং, পেইন, এগুলো হলো কমন সিমটম, ক্রনিক পেইন। এগুলো যেন আমরা কিছু কিছু ড্রাগ ব্যবহার করে থাকি, এই ড্রাগ গুলো এখানে দেওয়া আছে। এগুলো দিলে কিন্তু রোগীরা মোটামুটি ভালো থাকে। তাহলে আমরা আইবিএস এগুলো আমরা সাধারণত এইভাবেই ওদের ট্রিটমেন্ট গুলো সলভ করার চেষ্টা করি। এবং আইবিএস যেহেতু একটা কমন রোগ, কমন ইলনেস, আমাদের প্রাইভেট প্র্যাকটিসে এটা জেনারেল প্র্যাকটিশনার হন বা মেডিসিনাল হন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হন, যাই হন না কেন, আমাদের প্র্যাকটিসে এই সব রোগী কিন্তু সবচেয়ে বেশি যায়। তো এই রোগীগুলো সম্পর্কে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এই রোগীগুলো সম্পর্কে আমাদের বুঝতে হবে, রোগীটার তার তার তাকে আবার বুঝতে হবে যে সে কি চায়, কোন জিনিসে সে রিলিফ চায়, কোন জিনিসে চায়, তার পিছনে ব্যাকগ্রাউন্ড কি সমস্যা। এগুলো যদি না জানেন, আপনাকে ইউ হ্যাভ টু নো দ্য হোল পেশেন্ট। শুধু আপনার বাউ সিমটমটা জানলে হবে না, ইউ হ্যাভ টু নো দ্য হোল পেশেন্ট, and you have to try to resolve the whole all issues related with IBS. Then you can be very successful in managing the IBS patient. Otherwise, patient will change the doctor, he will go for doctor shopping. এটা এটা বাস্তবতা যে আইবিএস রোগীরা সারা দেশ ঘুরে, বাংলাদেশ বাদ দিয়ে অন্য দেশেও যায়। এটা আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাহলে মোটামুটি আমার পক্ষ থেকে আইবিএস, আইবিডি এবং ফিকাল অকল ব্লাড টেস্টের বিষয়ে আমি আপনাদের একটু অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি বললাম। যদি কারো কোনো কোয়ারি থাকে বলতে পারেন, তাহলে উইল ট্রাই টু ডিসকাস। আমরা কেউ কি আছেন? স্যার, প্রোবায়োটিকের রোল আছে স্যার? প্রোভাইডিং না, প্রোবায়োটিক। অনেক স্টাডি হয়েছে ইন আইবিএস। প্রোভাইডিং স্টাডি যেগুলো হয়েছে, দুইটা স্মল স্টাডি প্রথম দিকে হয়েছিল, ওগুলোতে পজিটিভ বেনিফিট পাওয়া গেছে। কিন্তু সাবসিকুয়েন্টলি যতগুলো স্টাডি হয়েছে কোনোটাতে এরকম বেনিফিট পাওয়া যায়নি। যায় না বলে কোনো ইউনিফাইড রিকমেন্ডেশন নাই টু ইউজ প্রোবায়োটিক। আমরা পার্সোনালি আমি নিজে ইউজ করিনি, বিকজ এটা কোনো সলিড ডাটা নাই যে প্রোবায়োটিক ইউজ করলে ভালো হবে, রেজাল্ট পাওয়া যাবে, এরকম হয় না। সুতরাং এটা প্রোবায়োটিকটা এখন আমরা ইউজ করি না। কারো যদি পার্সোনাল চয়েস থাকে সে ইউজ করতে পারে, বাট ডাটা favoring use of probiotic is not strong. আর স্যার ওই অ্যান্টিবায়োটিক স্যার, ওই যে এপারজিমিন, না, দেওয়া অ্যান্টিবায়োটিক দেখেন পসিবল? এগুলোতে যেহেতু গাট মাইক্রোবায়োটা অল্টার থাকে, এখানে অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু আপনার সাময়িক বেনিফিট পাবেন, কিন্তু এটা লং টার্ম বেনিফিট নাই। আবার আইবিএস রোগীদের কিন্তু কমনলি সিবু হয়, এই যে একটু আগে দেখাচ্ছিলাম স্লাইড গুলা। সিবু মানে হলো স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারফ্লো, এই যে দেখেন এটা সিবু যদি হয়, এগুলো যদি হয়, সিবু থাকলে কিন্তু আইবিএস রোগী সিবু কমনলি থাকে, থাকলে কিন্তু ভালো কাজ হবে। তো অ্যান্টিবায়োটিক ইউজের রোল আছে। এটা যেহেতু মানে ব্লাড মাইক্রোবায়োটা অল্টার হয়ে যায়, সেখানে কিন্তু আইবিএস এ অ্যান্টিবায়োটিক দিলে কাজ হয়।
আর আইবিএস রোগীদের সিমো থাকতে পারে, স্মল ব্যাকটেরিয়াল ওয়েভও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক মে প্লে এ রোল ইন সিমটম রিলিফ। এগুলো আইবিএস আপনি, এর রোগী হ্যাঁ, অতিরিক্ত মানে লুজ মোশন যখন চলে তখন মাঝে মাঝে কি স্যার ওই যে ইমোটিল মানে এগুলি খাই। হ্যাঁ, কোনটা? মানে ওই যে ইমোটিল ক্যাপসুল স্যার। হ্যাঁ, ইমোটিল খাওয়া যাবে সিমটম রিলিফের জন্য। আপনি ইমোটিল, ইউ ক্যান ইউজ ইমোটিল ডেফিনেটলি। আচ্ছা, নতুন ইমোটিল একটা কিন্তু, ওষুধ আইবিএস এ হ্যাঁ, ব্যবহার করা হচ্ছে থ্রিটিন। থ্রিটিন 100 মিলিগ্রাম পিডিএস। হ্যাঁ, কোনটা? কেমন? থ্রিটিন স্যার, ট্যাবলেট থ্রিটিন, TRITI, থ্রিটিন। ও না, এগুলো যে ডাটা আছে, কোন ডাটায় খুব রোবাস্ট কোন ডাটা নাই, এই জন্য এগুলো ইউজ করার কোনো ইউনিফাইড রিকমেন্ডেশন এখনো নাই। সুতরাং এগুলা ইউজ না করাই ভালো। মুখে একবার করে খেলে আর মুখে তো সারা ঠিক আছে, আপনাদের সবাই ধন্যবাদ যারা ছিলেন, যারা শুনেছেন। আহ, আহ, দিনে 2 বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমরা সবাই আইবিএস এবং আইবিডি সম্পর্কে সবাই একটু সচেতন থাকবো, পার্টিকুলার আইবিডি। যেমন সন্দেহ হলে, যাদের ধরেন পেট ব্যথা আছে ভালো হচ্ছে না, ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে ভালো হচ্ছে না, জ্বর আসছে ভালো হচ্ছে না, ওজন কমে যাচ্ছে ভালো হচ্ছে না, এরকম যদি থাকে তাহলে আমরা আইবিডি মাথায় রাখি এবং আইবিডি ডায়াগনোস করে যারা যারা করি, এগুলো খেয়াল রাখতে হবে। এবং রোগীগুলাকে আইবিডি বলে, আইবিএস বলে, এগুলাকে উই হ্যাভ টু ট্রিট দ্য হোল পেশেন্ট, নট দ্য সিমটমস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। এবারে ওষুধ আপনার শেষ আসতেছে স্যার। এটা দেখাইলাম যে